হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আইডি ভয়েস চ্যানেলের পক্ষ থেকে ইমরান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আইডি ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো আপনারা জয়েন্ট হয়ে নেবেন। ধন্যবাদ। সারাদিন অফিস আর রাত 12টা পর্যন্ত ফ্রেন্ডের সাথে আড্ডা, এই নিয়ে বেশ ভালোই দিন কাটছিল। আমি ফারহান, লেখাপড়া শেষ করে এখন চাকরি করছি। বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মায়ের এমন কোনো কথা নেই যে আজ পর্যন্ত না মেনেছি, তবে তাদের একটা কথা আমি মানতে পারবো না, সেটা হলো বিয়ে। আমার ইচ্ছে এখন যেভাবে রয়েছি এভাবেই কাটিয়ে দেব সারা জীবন। এর কারণ হলো মেয়েদের প্রতি আমার অনেক অ্যালার্জি আছে। যদিও আমার শরীরে কোনো অ্যালার্জি নেই, তবে মেয়েদের দেখলেই অ্যালার্জি শুরু হয়ে যায়। যখনই কোনো মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যায় তখনই মেজাজটা গরম হয়ে যায়। কি একটা বাপ, ফোনে হাত থেকে ও হাতে নিবে, চুল ঠিক করবে, ওড়না ঠিক করবে, আর হেঁটে যাওয়ার স্টাইল দেখে তো মনে হয় রাস্তায় পরে যদি একটু গড়াগড়ি দিয়ে হাসতে হাসতে বলতে পারতাম তাহলে মনটা বোধহয় হালকা হতো। তবে সব মেয়ে এমনটা না, কিছু মেয়ে ভালোও আছে। তবে ভালো মেয়ে কখনো আমার সামনে পড়েনি, পড়েছে হয়তো কিন্তু খেয়াল করিনি, কারণ তারা অন্যদের মতো এত ওভার স্মার্ট না। ছাত্র জীবন থেকেই এগুলো দেখতে দেখতে বড় হয়েছি। এগুলা থেকে ছুটি পেতে ছাত্র জীবন শেষ করে চাকরিতে ঢুকেছি, তবে এখানেও সেই একই রকম। যাই হোক, সারাদিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফেরার সাথে সাথেই আম্মার চেঁচামেচি। ওনার নাকি একটাই অভিযোগ, ওনার নাকি কথা বলার জন্য মানুষের দরকার। আমি অনেকবার বলেছি যে আম্মা, কাজের মেয়েকে বলে দিব প্রতিদিন কাজ শেষ করে যেন তোমার সাথে কথা বলে যায়। আরে তো কাজের মেয়ে আমার স্পেশাল একজন লাগবে। এটা কেমনে? এই ধরো আমার পর যাকে আমি বিশ্বাস এর সাথে পুরো ফ্যামিলির দায়িত্ব দিয়ে যেতে পারবো। আমাদের ফ্যামিলির দায়িত্ব আমাকে না দিয়ে কাকে দিতে চাও? হাই হাই মা, এগুলো কি বলো? আরে আমি বলতে চেয়েছি আমার দাদু ডাক শোনার ইচ্ছে হয়েছে। ওকে, কালকে অফিস থেকে আসার সময় পাশের বাসার ছোট্ট বাবুটাকে কোলে করে নিয়ে আসব, আর বাবুকে সারাক্ষণ চকলেট খেতে দিব, আর বলবো তোমাকে ইচ্ছে মতো যেন দাদু ডাকে। কেমন? তুই কি আমার কষ্ট কখনো বুঝবি না? দেখো মা, তোমার কথার মানেগুলো আমি খুব ভালোভাবেই বুঝি। তুমি চাচ্ছ আমাকে এখন বিয়ে করতে হবে। ঠিক তাই। তোমার সব আশা পূরণ করব, তবে এই বিয়ের বিষয়টা বাদ দাও না প্লিজ মা। অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও। রান্না হয়নি আজকে। কেন? আজকে কাজের মেয়েটা আসেনি। বুড়া হয়ে যাচ্ছ, এখনো মিথ্যা বলো? আমি সিঁড়ি দিয়ে ওঠার সময় কাজের মেয়েকে আমাদের বাসা থেকে বের হতে দেখেছি। তাকে নিয়ে যে কি করি? আমাকে নিয়ে কিছু করতে হবে না, তাড়াতাড়ি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সন্ধ্যা নামার সাথে সাথে চলে গেলাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে। এই আড্ডাটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল, যখন আমি কলেজে পড়তাম। তবে এর মাঝে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, সাথে আমাদের মাঝ থেকে অনেক ফ্রেন্ড চলে গেছে। যারা চলে গেছে তাদের মূলত কারণ ছিল এটা যে তারা বিবাহিত। সারাদিন অফিস করার পর আগে যারা আমাদেরকে সব সময় সময় দিত, ঠিক তারাই আজ আমাদেরকে ভুলে গিয়ে বউ সামলাতে ব্যস্ত। তবে এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, তাই এই বিষয়ে আর কথা বলবো না। রাত্রে আড্ডা শেষ করে বাসায় ফিরলাম। কাল আবার অফিসে যেতে হবে, এই ভেবে বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি এখনো কাজের মেয়েই আসেনি। আম্মু আমার জন্য নাস্তা বানাচ্ছেন। আমি বললাম, আম্মু, আমি বাহিরে খেয়ে নেব, তুমি শুধু শুধু কষ্ট করে এসব করতে হবে না। আমার কষ্টটা যদি বুঝতি তাহলে বিয়েটা করে ফেলতি। ইস মা, অফিসের টাইম হয়ে গিয়েছে, আমি যাই। এই বলে সেদিনের মতো বেঁচে ফিরেছি, না হয় বিয়ে নিয়ে আবারও সেই ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দিত। ঠিক টাইম মতো অফিসে আসলাম।
সবার আগে হাজিরা খাতায় সাইনিং করলাম। কিছুক্ষণ কাজ করার পর অফিসের বস আমাকে তার রুমে ডাকলো। আমি প্রথমে সালাম দিলাম। বস সালামের জবাব নিয়ে বললেন, আরে ফারহান, এসো এসো, এখানে বসো। তোমার ঠিক সময়ে অফিসে আসা, সময় মতো কাজ করা, এসব দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি আমার মন জয় করে নিয়েছো ফারহান। ভেবেছি কি ভেবেছেন? আমাদের অফিসের ম্যানেজারটা খুব অলস, তাই না? তবে অন্য কারো বিষয় নিয়ে কথা বলতে পারবো না স্যার। তোমার কিছু বলতে হবে না, আমি ঠিক করে ফেলেছি। বর্তমান ম্যানেজারকে তোমার পোস্টে লাগিয়ে তোমাকেই ম্যানেজার করে দেব। এই কথা শোনার পরে আমার খুশি দেখে কি? আপনার যেমন ইচ্ছে। কেন, তুমি খুশি হওনি? কি বলেন স্যার? ম্যানেজার হওয়ার জন্য অনেকে কত কিছু করছে, আর আমি তো ফ্রিতে হয়ে যাচ্ছি। আমি অনেক খুশি। সেদিন খুশিতে বাসায় মিষ্টি নিয়ে আসলাম। আম্মুকে সর্বপ্রথম মিষ্টি মুখ করালাম। কি রে বাবা, কোনো মেয়েকে পছন্দ হয়েছে তো নাকি? এত মিষ্টি এনেছিস যে। আম্মু, তোমার মুখে কি বিয়ে ছাড়া অন্য কোনো কথা নেই? আমার কাজকর্মে খুশি হয়ে অফিসের বস আমাকে ম্যানেজার করে দিবে। এজন্যই তো তোমাকে মিষ্টি মুখ করাচ্ছিলাম। তখন আম্মুর মুখের হাসি নিমিষেই কোথাও যেন উধাও হয়ে গেল। সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। পরের দিন অফিসে যেতেই দেখি নতুন ম্যানেজার হয়েছি, তাই সবাই আমাকে ফুল দিয়ে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। সবার কাছ থেকে ফুল নিয়ে বসের রুমে যেয়ে আমার কাজ সব বুঝে নিলাম। কাজ শেষের দিকে হঠাৎ আম্মুর ফোন রিসিভ করতেই মা বলে উঠল, তাড়াতাড়ি একটু বাসায় আসতো, তোকে নিয়ে এক জায়গায় যেতে হবে। আম্মু, কিছু কাজ আছে, আমি শেষ করে তাড়াতাড়ি আসছি, চিন্তা করো না, ওকে? আমি কাজ শেষ করে বাসায় যেতে যেতে ভাবলাম হয়তো আমাকে আজকে মেয়ে দেখতে নিয়ে যাবে। তবে আজকে যদি কোথাও যেতে বলে আমি যাব, কারণ আজকে আমার মনটা অনেক ভালো, ম্যানেজারের দায়িত্ব পেয়েছি। তাই আম্মুর মনটা আজকে খারাপ হতে দেওয়া যাবে না, কারণ আম্মুর মন খারাপ দেখলে আমার মনটাও যে খারাপ হয়ে যায়। বাসায় গিয়ে দেখি আমার ভাবনাটাই ঠিক ছিল। দেখি মামা এসেছে। ফারহান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, মেয়ে দেখতে যাব, খুব ভালো মিষ্টি মেয়ে। এসে আমাকে বলতে লাগলো। আমি ফ্রেশ হচ্ছি আর ভাবছি মেয়ে দেখতে যাচ্ছি মায়ের মন রক্ষা করতে, তবে কোনো না কোনো সমস্যা ধরে বিয়েটা ভেঙে দিব। আমাকে এত সহজে বিয়ে করাবে ভাবে কেমন করে বুঝি না। বাসা থেকে বের হলাম মেয়েদের বাসার উদ্দেশ্যে। মামা ছাড়লো না, তাই আমার জন্য মামার ঠিক করে আসা পাত্রীকেই সবাই দেখতে গেলাম। সাথে আমিও গেলাম। মেয়েটার নাম ছিল নীলিমা। বাসায় যেতেই নানা রকমের আয়োজন দেখতে পেলাম। বুঝলাম এটা মোটামুটি ভালোই ধনী ফ্যামিলি। তবে আমার কি, আমি তো শুধু আসছি এই জন্যই মেয়েটার যে কোনো একটা ভুল ধরে এটাকেও আগের চারটার মতো বাদ দিয়ে দিব। চা নাস্তা খেতে দিলে হাত না ধুয়েই আমি ইচ্ছে মতো খাওয়া শুরু করে দিলাম। মেয়ের বাসার লোকেরা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে। আমি বললাম, কফিটা দারুণ হয়েছে, কে বানিয়েছে? আমার মেয়ে নীলিমা বানিয়েছে। কোন নীলিমা? আমার সাথে যার বিয়ে হওয়ার কথা মামা আমার কানে কানে বলল। দেখ ভাগিনা, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আগেরগুলোর মতোই এই বিয়েও ভাঙতে চাচ্ছিস, তাই সবার সামনে এরকম ব্যবহার করতেছিস যাতে করে তারা তোকে পছন্দ না করে। তবে শুনে রাখ, এবার আর কিছুই করতে পারবি না, কারণ আমি মেয়েদের ফ্যামিলিকে সবাইকে বলে রেখেছি যে আমার ভাগিনা বিয়ে করবে না বলে জেদ করছে। তাই মেয়ে দেখলে আসলে হয়তো একটু পাগলামি করবে, তবে আপনারা কিছু মাইন্ড করবেন না। এখন তুমি যতই পাগলামি করো না কেন, কোনো কিছুই কাজে আসবে না, তারা সত্যিটা জানে। মামার মুখে এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মুখ দিয়ে আর একটা কথাও বের হলো না। এখন কি তাহলে বাঁচার আর কোনো রাস্তা নেই? মনে মনে ভাবলাম মেয়েটা আগে সামনে আসুক, কারণ কোনো মানুষই পারফেক্ট হয় না। নীলিমা মাথায় ঘুমটা টেনে আমার সামনে সোফাতে বসলো। আমার ফ্যামিলির সবাই নীলিমাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার নাম কি মা? কোন পর্যন্ত লেখাপড়া করেছো? এরকম আরো নানা রকমের প্রশ্ন করতে লাগলো। আমি তখন দমকের সুরে বলে উঠলাম, এগুলা কি সব আলতু ফালতু প্রশ্ন করছো তোমরা? আর উনি কি ছোট বাচ্চা নাকি যে নাম ঠিকানা জিজ্ঞেস করতেছো? ওনাকে পারলে এগুলা বলো যে কয়টা রিলেশন করেছে, কয়টা শেখা খাইছে, এগুলা।
আমার এই কথা বলার সাথে সাথে নীলিমা চলে যেতে লাগলো। আমি তো মনে মনে মহা খুশি, যাক কাজ হয়েছে। এখন নীলিমা বলবে এই ছেলে পচা বেয়াদব, আর এদিকে আমার বিয়ের 12টা বেজে যাবে। তখন নীলিমার মা বলল, কোথায় যাচ্ছিস? এখানে বস। এরপর আমাকে বলল, বাবা, তুমি আর নীলিমা ওই রুমে যে আলাদাভাবে কথা বলে আসো, যাও। আরে আলাদাভাবে কথা বলতে লাগবে না, আমার দিক থেকে আমরা রাজি। আমরাও রাজি, তবে ওদেরকে আলাদাভাবে কথা বলার সুযোগ দেওয়া দরকার, যাতে পরে ওদের মনে কোনো প্রকার সন্দেহ না থাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও নীলিমার সাথে ওর রুমে গেলাম। রুমটা এত সুন্দর যে দেখে ঘুম আসতে লাগলো। আর আমি এখন পর্যন্ত নীলিমার দিকে তেমনভাবে তাকাইনি। রুমে আসার পর বললাম, ঘুমটাটা নামান এখন। নীলিমা ঘুমটাটা নামালে আমি ওকে দেখে মেয়েদের বিষয়ে আমার যে অ্যালার্জিটা ছিল ওটা নিমিষেই চলে গেল। কারণ এত সুন্দর একটা মেয়ে আমি সত্যিই কখনো দেখিনি। নীলিমার ধূসর কালো চুল আর চুল থেকে আসা মাতাল করা সুঘ্রাণ, কাজল মাখা টানা টানা দুটো চোখ, আর ওর ঠোঁট দেখে মনে হয় একটা কামড় বসাতে পারলে ভালো লাগতো। সব কিছু মিলিয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় আমার। নীলিমা, বলুন। আজ পর্যন্ত কয়টা ছেলেকে আমার মতো পাগল বানিয়েছো? একটিও না, কারণ আমি প্রেম ভালোবাসে বিশ্বাস করি না। সবসময় চেয়েছি বিয়ের পর স্বামীর সাথে প্রেম করব। তোমার উত্তরটা আমার খুব ভালো লেগেছে। আমার কাছ থেকে কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারো। আমি যদি প্রশ্ন করতে শুরু করি তাহলে হয়তো আজকে রাত শেষ করতে পারবো না। আমি তখন নীলিমাকে একটা কাহিনী শোনালাম। 2টা মহিলাকে কোনো এক অপরাধের জন্য জেলখানাতে বন্দি করে রাখা হয়। তাদেরকে 8 বছরের কারাবাসের শাস্তি দেওয়া হয়। এই 8 বছর দিন রাত 24 ঘন্টা সবসময় তারা গল্প করত। গল্প করতে করতে 8 বছর চলে গেল। সেদিন তাদের জেল থেকে বের করার কথা, তখন ওরা গল্প করতে করতে জেল থেকে বের হচ্ছিল আর বলতেছিল বাকি কথা বাসায় গিয়ে বলবো। মানে তারা 8 বছর কথা বলেও তাদের কথা শেষ হয়নি এখনো। আমার কথা শুনে তখন নীলিমা খুব হাসতে লাগলো। 2 মিনিটের মতো হাসার পর বলল, না, আমার তোদের মতো এত কথা তো নেই, তবে মনের মধ্যে অনেক কথা বা প্রশ্ন জমিয়ে রেখেছি, যেগুলো আপনাকে বলবো ভেবেছি। তবে এখন কিছু প্রশ্ন করব, বাকি প্রশ্নগুলো পরে করব। আচ্ছা, আপনার চেহারা দেখে তো যে কোনো মেয়ে ক্রাশ খাবে। তো আপনি কয়টা রিলেশন করেছেন আর কয়জন মেয়েকে ছ্যাঁকা দিয়েছেন? ছোটবেলা থেকেই আমার মেয়েদের প্রতি অ্যালার্জি ছিল, তাই যতটা পেরেছি মেয়েদের কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেছি। আমি আপনার ব্যাপারে সব কিছুই শুনেছি। ওমা তাই? আচ্ছা, আমার ব্যাপারে আর কি কি জানেন? অনেক কিছুই। যেমন? যেমন আজকে আপনার ইচ্ছে ছিল আমাকে কোনো না কোনোভাবে অপমান করে বিয়ের ব্যাপারটা আর সামনে নেবেন না, কিন্তু হঠাৎ করেই আপনি এত ভালো হয়ে গেলেন কি করে? তোমাকে দেখার পর মেয়েদের প্রতি যে অ্যালার্জিটা ছিল ওটা দূর হয়ে গেছে। কেন? কারণ তোমাকে প্রথম দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। এই কথা বলার সাথে সাথে নীলিমার মুখের দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় লাল হয়ে গেছে। আর হ্যাঁ, বিয়ের পর কিন্তু আমাদের রুমে বালিশ একটাই থাকবে। তাহলে আমি ঘুমাবো কিসে? আমি সব সময় তোমার বুকে মাথা রেখে ঘুমোবো। এইটা শোনার পর এখন আমারও লজ্জা লাগতেছে। আচ্ছা, বিয়ে তো আর এখনই হচ্ছে না, আরো 2-1 মাস লেগে যাবে হয়তো। বিয়ের পরই না হয় রুম কয়টা, বালিশ কয়টা রাখবো এগুলো ঠিকঠাক করব। না না, কথা দেন বিয়ের পর রুমে একটাই বালিশ থাকবে। আচ্ছা বাবা, একটা বালিশও রাখবো না। আমার মন এখন কি চাচ্ছে জানো? কি? মন চাচ্ছে তোমাকে এখনই বিয়ে করে নেই আর কোলে করে আমাদের বাসায় নিয়ে যাই। আমার একথা শুনে ও হেসে উঠল। তখনই অন্য রুম থেকে মামা ডাক দিয়ে বলল, ফারহান, তাড়াতাড়ি এদিকে আসো তো। আমি আর নীলিমা চলে গেলাম ওই রুমে। সবাই বিয়ের ব্যাপারে কথা বলতে থাকলেও আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে রয়েছি। এমন সময় নীলিমার বড় ভাই এসে হাজির। নীলিমার বড় ভাই বলল, তোমরা আমাকে না জানিয়ে কি শুরু করেছো? এর সাথে আমার বোনের বিয়ে দিতে পারবো না, কারণ অনেক আগেই একজনকে কথা দিয়ে আসছি, আর সেই ছেলেটা নীলিমার জন্য
ঠিকঠাক হবে। তুই কি জানিস এরা কে? কাদের সামনে তুই এভাবে কথা বলতেছিস? আমার তো পুরো মেজাজটাই গরম হয়ে গেল। এতদিন পর একটা মেয়েকে ভালো লাগলো, তাও আবার এরকম একটা সমস্যা। নীলিমার ভাইয়ের কথা শুনে মেজাজটা একদমই খারাপ হতে লাগলো। নীলিমার মা ওর ভাইকে বলল, দেখ, সামনে যে ছেলেটা বসে আছে ওই ছেলের নাম ফারহান। আর ফারহান একটা কোটিপতি ছেলে হয়েও ছোটখাটো চাকরি করে। ওদের এত টাকা পয়সা যে চাকরি না করেই ভালোভাবেই চলে যাবে। তবুও মন মানসিকতা দেখ, কখনো কাউকে বুঝতে দেয়নি তাদের যে এত কিছু। আর আমাদের শেষ কথা, নীলিমাকে ফারহানের সাথেই বিয়ে দেব, ফাইনাল। তারপর নীলিমা বলে উঠল, আমি ফারহানকে ছাড়া অন্য কাউকে নিয়ে কিচ্ছু ভাবতে পারবো না। তখন আমার মনটা ভালো হয়ে গেল। যাক, নীলিমার মন জয় করতে পেরেছি তাহলে। ফাইনালি সেদিন নীলিমার সাথে আমার বিয়ে ঠিক করে আসলাম। 2 মাস পর আমাদের বিয়ে। মাঝখানে রমজান মাস, আর রমজান মাসে ঈদের পরপরই বিয়ে। সেদিন বাসায় পৌঁছে ফ্রেশ হতেই অচানক এক নাম্বার থেকে ফোন আসলো। প্রথমে রিসিভ না করলেও পরের বার রিসিভ করলাম। উপাস থেকে একটা মেয়ে বলতে লাগলো, আমি চক্ষু হসপিটাল থেকে ফোন করেছি। আপনার নাকি চোখের সমস্যা? আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি কেউ হয়তো মজা নিতে ফোন করেছে, তাই আমি বললাম, আমার খুব চোখে সমস্যা। আমি রাতে অন্ধকারে কিছু দেখতে পাই না, আর স্বপ্নগুলো কেমন যেন ঝাপসা দেখি। এর জন্য কি করতে হবে? আপনার যেটা করতে হবে তা হলো রাতে রাতে লাইট জ্বালিয়ে চলাফেরা করবেন। আর রাতে ঘুম আসার আগে মনে করে চশমা পরে ঘুমোবেন। তাহলে স্বপ্নগুলো একদম ক্লিয়ার দেখবেন। তাই? হুম। আচ্ছা, তাহলে ওই ওষুধের নাম কি? টেলিমেডিসিন। আচ্ছা, আপনাদের হসপিটালের নাম কি? এটা কোথায়? হসপিটালের নাম হলো টেলিমেডিসিন চক্ষু হসপিটাল। আর হসপিটাল থেকে আমি নীলিমা বলছি। ওহ, যতদূর শুনেছি তুমি এসএসসি পাস, তবে ডাক্তার হলে কবে? টেলিমেডিসিন সেবা দিতে আবার ডক্টর হওয়া লাগে নাকি? এগুলো ইউটিউব থেকেই শিখেছি। আর আমার এই দামি সেবা সবার জন্য না, শুধু আপনার জন্য, জাস্ট ফর ইউ। বাহ, খুব সুন্দর করে কথা বলতে পারো। আমার তো মনে হয় তুমি আমার আগেও অনেক ছেলের সাথেই কথা বলেছো। আরে না, আসলে হয়েছে কি, আমি আপনাকে একটু সময়ের অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ ফারহান। কখনো তো কারোর সাথে রিলেশন করিনি, তবে খুব ইচ্ছে ছিল সবার মতো আমিও রিলেশন করব, তবে সেটা সঠিক মানুষের সাথে। আর সেই মানুষটা হলেন আপনি। আচ্ছা, আমরা কি বিয়ের আগের এই 2 মাস প্রেম করতে পারি? আমার খুব ইচ্ছে আগে আপনার জিএফ হব, তারপর বউ। আচ্ছা, তুমি যে একসাথে এত কথা বললে অনেক সময় নিয়ে, যদি আমি ঘুমিয়ে পড়তাম তাহলে কেমন হতো? আমাকেও তো কথা বলার সুযোগ দিতে হবে, তাই না? আপনি ঘুমোননি, আমি জানি। বুঝলে কেমন করে? আপনার নিঃশ্বাসের শব্দ আমার কানে বাজতেছিল। উফ, এত রোমান্টিক কথা বইলো না তো, কলিজায় লাগে। আহা। আচ্ছা, আগের প্রশ্নগুলোর উত্তর কিন্তু পাইনি। কোন প্রশ্ন? ভুলে গেছেন তাহলে? আবার বলি, মন দিয়ে শুনবেন। আমি কি বিয়ের আগের এই 2 মাস আপনার জিএফ হতে পারি? হুম। শুধু প্রপোজ করবেন না? তুমি আগে করো। একবার করেছি তো। আমার চোখের সাথে সাথে কানেও হয়তো সমস্যা, তাই হয়তো শুনতে পাইনি। ওকে, আই লাভ ইউ। লাভ ইউ টু। এইটা কি বললেন? নতুন স্টাইল এটা। নতুন লাগবে না, পুরাতনটা করেন। ওকে, ভালোবাসি 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 শুধু তোমাকে। এখন চলবে? খুব চলবে। আচ্ছা, এটা কি তোমার ফোন নাম্বার? না, আমার ফোন নেই, এটা আম্মুর ফোন। আর আম্মুর এখন আমার পাশে। উনি কি আমাদের সব কথা শুনছেন? উনি আমার পাশে আছে ঠিক, তবে ঘুমিয়ে আছে। ও আচ্ছা, বাঁচা গেল। আচ্ছা, এখন রাখছি, গোসল করব। আচ্ছা ঠিক আছে, তবে বাথরুমের দরজা ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন, কেমন? তোমার কি মনে হয় আমি রাস্তা দিয়ে নেচে নেচে গোসল করি? ঠিক তা না, তবে সচেতন থাকা ভালো। আর আমার দায়িত্ব হলো আপনাকে সচেতন করা। ইস, আমার দায়িত্ব এখন থেকে কত বেড়ে গেছে। এই যে শোনেন, আমি ছোট বাচ্চা না, হ্যাঁ? আর আপনি নিজেই নিজের খেয়াল রাখতে পারলে আমার দায়িত্বটা কমবে। কি বললেন এটা? সব তো মাথার উপর দিয়ে গেল। নীলিমা এইরকম ভাবে কথা বলতেই থাকলো। তার কথা যেন শেষই হয় না।
নীলিমা আজকে আমাকে গোসল করার জন্য সময় দেয়নি। জোহরের নামাজের পর থেকে কথা বলা শুরু করেছে। আসরের আজানের সময় তার কথা শেষে হয় না, তবে তার শেষ কথা ছিল এটা। আচ্ছা, এখন রাখি, রাতে অনেক কথা হবে। এই কথা শুনে মনে হলো আজকে রাতে ঘুম আসতে দেবে না, তাই এখনই ঘুমিয়ে নেব। রাতে যদি গোসলের মতো ঘুমানোরও সুযোগ না পাই তাহলে? আসলে হয়েছে কি, ও কখনো প্রেম করেনি, এর জন্যই ওর মনের কথা পার্সোনালভাবে কারো কাছে শেয়ার করতে পারেনি। এখন যখন এতদিন পর একজন লাইফলাইন পেয়েছে, তাই কথা বলতে শুরু করলে শেষ করতেই চাই না। আমি এতে অবশ্য বিরক্ত হই না, কারণ ওর কণ্ঠ এতই মিষ্টি, শুনলেই শুধু ঘুম আসে। এগুলা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম সন্ধ্যার দিকে। উঠে দেখি অনেক ঝড় বৃষ্টি হয়েছে বাহিরে, যার ফলে আজকে সারা রাত, এমনকি কালকে সারা দিনও কারেন্ট নাও আসতে পারে। ফোন হাতে নিয়েই দেখি ফোন অফ হয়ে রয়েছে। এখন কেমন করে আম্মুরটাও নষ্ট হয়েছে, আর নীলিমার নাম্বারটাও তো মুখস্থ করিনি। কেমনটা লাগে এখন? সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। ভালো তো আমিও বাসি, তাই খুব চিন্তা হচ্ছিল। আমাকে ফোনে না পেয়ে নীলিমা অনেক চিন্তা করবে। রিলেশনের প্রথম দিনেই যদি এমন হয় তাহলে পরে কেমন হবে? মনে মনে ভাবলাম যা হবার হবে। কারেন্ট আসবে না জেনেও ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম রাত 3টার দিকে। সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখি ফোনে 80% চান্স হয়েছে। তার মানে রাতে কারেন্ট আসছিল। ফোন অন করার 1 মিনিট পরে নীলিমার ফোন আসলো। ফোনটা রিসিভ করতে 2 মিনিটের মতো হ্যালো হ্যালো করতে লাগলাম, তবে ওপাশ থেকে কোনো সারা শব্দ না আসায় লাইনটা কেটে দিলাম। তখন আবারও ফোন দিল। রিসিভ করে বললাম, কথা বলার ইচ্ছা না থাকলে অযথা ফোন দিচ্ছ কেন? এমন সময় নীলিমা বকাঝকা শুরু করে দিল। আমাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না, তার মতো সে বকাঝকা করতে আছে। একসময় নীলিমা কান্না করে দিল। আপনি এমন, হ্যাঁ? আপনি যাবেন না। আপনাকে ফোনে না পেলে আমি চিন্তায় থাকবো। তবুও কেন ফোন অফ করে রেখেছেন? আচ্ছা, আমাকেও তো কথা বলার সুযোগ দাও, আমিও তোমাকে বুঝিয়ে বলছি হয়েছিল কি। আপনি আর কি বোঝাবেন? আমি তো খুব ভালোভাবেই বুঝে গেছি। আমার সাথে কথা বলতে। চুপ, একদম চুপ। আচ্ছা, কি হয়েছে বলুন? তবু রাগ দেখায় না, ভয় করে তো। কালকে তোমার সাথে কথা বলে ফোন চার্জে না লাগিয়ে ঘুমিয়ে পড়ছিলাম। এরপরে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, এখানে কারেন্ট চলে গেছে, এখনো এদিকে লোডশেডিং হচ্ছে। তাহলে এটা বললেই তো হতো। আর আপনি ফোন চার্জে লাগাননি কেন? আবার শুরু করছো? ওকে, আর বলবো। তবে একটা প্রমিস করতে হবে আপনাকে। কি প্রমিস? আগে বলুন, প্রমিসটা রাখবেন কি না? আগে বলো, পরে দেখব। কালকে আমার সাথে দেখা করতে পারবেন? কাল তো আমার অফিস আছে। ও আচ্ছা, আচ্ছা, কাল কখন কোথায় আসতে হবে? আপনার না অফিস আছে কাল? ও তাই তো, তাহলে থাক। না না, কাল সকাল 10টায় আসবেন। ওকে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে 10টা বেজে গিয়েছিল। আমি তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তবে ও কোথায় যেতে বলল সেটা তো শুনিনি। তখন নীলিমাকে ফোন দিলাম। হ্যালো, তুমি কই? তোমাকে 2 ঘন্টা যাবৎ খুঁজতেছি। মিথ্যা বলবেন না, আমি নিজেই 2 ঘন্টা যাবত আপনার বাসার নিচে দাঁড়িয়ে রয়েছি। মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আমি বের হচ্ছি, বাইক বের করছি, 2 মিনিট। ওকে। ওর কথার ভাবে বোঝা গেল আজকে কিয়ামত ছাড়িয়ে দেবে। তবুও আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। গেটের বাইরে যেতেই দেখি নীলিমা বাইরে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই ওর হাতে থাকা ছোট্ট ব্যাগ দিয়ে আমাকে মারতে লাগলো। আমি ওর ব্যাগটা ক্যাচ করে ধরে বললাম, এত রাগ? আচ্ছা, তুমি বাসার সামনে আসছো 2 ঘন্টা আগে, অথচ ভিতরে আসোনি কেন? কারণ শুনেছি আজকে বাসায় আপনি একা, তাই ভিতরে যাইনি। যদি আমাকে একা পেয়ে উল্টাপাল্টা কিছু করে বসেন তখন? আল্লাহ, এই বিশ্বাস নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? বাহ বাহ। আমি তখন ফোন বের করে কথা বলার ভাব নিলাম, তবে কেউ কিন্তু ফোন করেনি। আমি ফোন কানে ধরে বললাম, হ্যালো স্যার, অফিসে জরুরি মিটিং হবে আজকে, এখনই আসতে হবে? ওকে, আমি আসছি।
এই ভাবটা নেওয়ার কারণ হলো আমি নীলিমার সাথে ঘুরতে যাব না। হঠাৎ করে নীলিমা আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আপনার ফোন থেকে শেষ কল করা হয়েছে আমাকে। তো এখানে স্যার কোথা থেকে আসলো? সত্যি কথা বলতে ভালো লাগছে না, তাই আজকে কোথাও যাব না। কেন রাগ করছেন? আরে আমি ওই কথা তো মজা করে বলেছি। আমি জানি আন্টি বাসায় আছেন, তাই ভয় করলো। এখনো তো বিয়ে হয়নি, তাই না? হুট করে কেমন করে তোমাদের বাসায় ঢুকবো? আমার বাসা মানে? তোমার বাসা, এখানে হুট করে ঢুকতে ভয় পাবে কেন? তুমি প্রতিদিনই আসবে বাসায়। ওকে বাবা, এখন চলুন ঘুরে আসি। আমার পিছনে নীলিমা বসলো। ইস, কি দারুণ একটা অনুভূতি, বলার মতো না। যেতে যেতে পথে পূর্ণিমার কি বলছি, যেতে যেতে পথে ফুচকার দোকান দেখে নীলিমা আমাকে থামতে বলল। ও নাকি ফুচকা খাবে। ফুচকা কিনে দিলাম, আমাকে খেতে বলল। আমি বললাম আমি বাহিরের জিনিস খাই না। এমন সময় দেখি নীলিমা ফুচকাগুলো ঠিকঠাকভাবে খেতে পারছে না, মুখে তোলার আগেই ভেঙে ফেলছে। আমি বললাম, এমন করে কেউ খায় নাকি, এদিকে দাও। তখন আমি নিজের হাতে নীলিমাকে খাইয়ে দিলাম আর বললাম, এটাই তো চেয়েছিলে, আমি খাইয়ে দেই না? হুম, আপনি বুঝলেন কি করে? সেটা তোমার না জানলেও চলবে। আমাকে নীলিমা খাইয়ে দিল ঠিকঠাকভাবেই। আমি বললাম, কই, একবারও তো বাংলো না আমাকে খাইয়ে দিলে। আপনার কাছ থেকে শিখে ফেলেছি তো, তাই। ও আচ্ছা, খুব চালাকি করা হচ্ছে তাই না? সেদিনটা আমার বেস্ট দিন ছিল। সারাদিন খুব ঘুরেছি, অনেক কিছু দুজন মিলে উপভোগ করেছি। এক কথায় নীলিমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তগুলো অনেক সুন্দর ছিল। নীলিমাকে বাসায় পৌঁছে দেওয়ার সময় ও বলেছিল, আমি কি তোমায় একটু জড়িয়ে ধরতে পারি? আমি মাথা নেড়ে হ্যাঁ বলার সাথে সাথে ও আমাকে জড়িয়ে ধরলো। 1 মিনিট এভাবেই থাকার পর আমার কপালে ছোট্ট করে একটা কিস করে বাসায় ঢুকে পড়লো। ও এতটাই লজ্জা পেয়েছিল যে বাসায় ঢোকার সময় ও আর পিছনে ফিরে তাকায়নি। ওদের বাসা থেকে আমাদের বাসা বেশি একটা দূর ছিল না। এভাবে চলতে থাকলো কিছুদিন। আর 2 দিন পর থেকে রমজান মাস শুরু। রমজান মাসের আগের দিন বিকেলে ঘুমিয়েছি, হঠাৎ করেই আমার মাথায় কে যেন হাত বুলিয়ে দিচ্ছে। আমি চোখ খুলতেই দেখি নীলিমা। তখন আমার পরনে ছিল হাফ প্যান্ট, খালি গায়ে। নীলিমাকে দেখেই আমি কাতার নিচে চলে গেলাম। কাতার নিচ থেকে বললাম, তুমি এখানে কি করছো, কখন এলে, এগুলা পরে শুনবো। আগে 2 মিনিটের জন্য বাইরে যাও, কাপড় পরে নি আমি। বাবা, এত শরম! এই শরম যেন সারা জীবন থাকে। উফ, প্লিজ যাও না। নীলিমা বাহিরে চলে গেলে আমি কাপড় পরে ঠিকঠাক হয়ে বললাম, এবার ভিতরে আসো। পারবো না, কোলে করে নিয়ে যান। এখন তো শক্তি নেই, তাই পারবো না। কি? ওকে ওকে, নিয়ে আসছি। নীলিমাকে কোলে করে নিয়ে এসে বিছানায় বসালাম। বাপরে বাপ, কি সাংঘাতিক বাড়ি। আচ্ছা, তুমি হঠাৎ এখানে? আমি আর আম্মু এখান নিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। সত্যি কথা বলো। আপনাকে দেখতে মন চেয়েছিল, তাই চলে আসছি। ও, আন্টি কই? নিচে আন্টির সাথে কথা বলছে। আর আমি তোমার জন্য নিজ হাতে নুডলস করে এনেছি। কাছে আসুন, খাইয়ে দিই। সব কিছু শেষে আমাদের বাসা থেকে চলে যাওয়ার সময় আবারও সেই আগের মতো জড়িয়ে ধরলো। এরপর দুগালে দুটো কিস করে চলে যেতে লাগলো। আমি ওর হাত ধরে টান দিয়ে ওর মুখ আমার মুখের কাছে এনে বললাম, এর আগের বার শুধু তুমি কিস করছো, আমাকে সুযোগ দাওনি। এখনো তুমি কিস করে চলে যাচ্ছ। এই বলেই নীলিমার ঠোঁটে কামড় বসিয়ে দিলাম। নীলিমা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। সেদিনের মতো একটুতে নীলিমাকে ছেড়ে দিলাম, কারণ প্রথম বেশি কিস করলে আবার যদি মাইন্ড করে। জীবনের প্রথম কোনো মেয়েকে কিস করলাম, মনে মনে ঠিক করলাম আজকে সারাদিন আর কিছুই খাবো না। কারণ যে পরিমাণ লিপস্টিক খেয়েছি, বাপরে বাপ, তাতে মনে হয় না 2-3 দিন আর ক্ষুধা লাগবে। নীলিমাকে বাসায় পৌঁছে ফোন করতে বললাম। কিছুক্ষণ পর নীলিমা ফোন করলো। কি করছো? তোমার কথায় ভাবছিলাম। কি কথা শুনি? তুমি আর কিছুক্ষণ থাকলে আরো কয়েকটা কিস করতে পারতাম, এই আর কি। শয়তান, তাও তো কম কিস করনি, 7টা করেছো। বলো কি, 1 মিনিটের কম সময়ে এতগুলো? আচ্ছা শোনো,
প্রথম রোজায় আমাদের বাসায় ইফতারি দাওয়াতের আয়োজন করা হয়েছে। তুমি তোমার বাসার সবাইকে নিয়ে আসবা কিন্তু। কই তোমার আম্মু তো কিছু বললো না। হুম, উনি আমাকে জানিয়ে দিতে বলেছে, কারণ ওনার ফোন এখন আমার কাছে থাকে। ও আচ্ছা, তাহলে আমাদের বাসার সবাইকে পাঠিয়ে দেবনি, সমস্যা নেই। আর তুমি তুমি আসবে না? না। আসবা না? না। আবার বলো। আসবো আসবো, তোমাদের বাসায় দাওয়াত, আমি না এসে থাকতে পারি বলো? হুম, এখন ঠিক আছে, তবে না আসলে কি যে করব আমি নিজেও জানি না। উফ, আসবো 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 বললাম তো। ওই, রাগ দেখাবা না, ভালোভাবে বলো। বলো যে হ্যাঁ সোনা, আমি অবশ্যই আসবো। এটাই বলতে চেয়েছিলাম, এখন হয়েছে? না হয়নি, তুমি নিজে বলো এভাবে। আচ্ছা বাবা, আসবো বললাম তো। হয়নি আবার। হ্যাঁ সোনা পাখি, অবশ্যই আসবো। এবার হয়েছে? হুম, এখন হয়েছে। আচ্ছা, এখন রাখছি, আম্মু ডাকে। ওকে, কাজ শেষ করে ফোন দিও। কালকে নীলিমাদের বাসায় দাওয়াত, তাই নীলিমা ফোনে বেশি কথা বলতে পারছে না। অনেক কাজ, সাথে ওর কিছু আত্মীয় স্বজন আসছে, তাদেরও খেয়াল রাখতে হচ্ছে। তবুও 1 ঘন্টা পর পর ফোন করে 5 থেকে 10 মিনিট কথা বলে আবার রেখে দিচ্ছে। আমার সাথে কথা না বলে নাকি তার কোনো কিছুতে মন বসে না। পরের দিন নীলিমাদের বাসায় গেলাম দাওয়াতে। ইফতারের সময় ছিল না বেশি, তাই কারোর সাথে দেখা না করেই সবার সাথে ইফতার শেষ করলাম। দেখি অনেক লোকজন, এত লোকের ভিড়ে কে যে আমার হাত ধরে টান দিল। পিছন ফিরে দেখি নীলিমা, আর বলল, আমি বিশ্বাসই করতে পারছি না তুমি আসছো। তাই? নীলিমা আমাকে তার রুমে নিয়ে গেল, আমাকে বলল, ইফতারি করা তো শেষ, তুমি এখানে বিশ্রাম নিতে থাকো, আমি কিছুক্ষণের ভিতরে রাতের খাবার রেডি করে আসছি। এই বলে নীলিমা চলে গেল। আমি একা একা রুমে বসে আছি। এমন সময় সিগারেটের প্যারা উঠল। রুমে কেউ না থাকায় রুমের মধ্যেই সিগারেট জ্বালিয়ে টানতে লাগলাম। এমন সময় কে যেন দরজায় নক করলো। তখন কি করব বুঝতেছি না। পুরা রুমে তো সিগারেটের ধোঁয়ায় ভরা। তাড়াতাড়ি করে রুমের ফ্যান অন করে জানালা খুলে দিলাম। সাথে হাত পাকা দিয়েও বাতাস করতে লাগলাম, যাতে ধোঁয়াগুলো জানালা দিয়ে বাইরে চলে যায়। আর সিগারেটের গন্ধ দূর করতে নীলিমার পারফিউম ব্যবহার করলাম। সব ঠিকঠাক করে দরজাটা করলাম। খুলে দেখি 4 থেকে 5 বছরের একটা বাচ্চা ছেলে। এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তখন পিচ্চি বাচ্চাটার গাল টানতে থাকলাম আর বললাম, কিরে ভাই, আসার আর টাইম পেলি না? তোর জন্য সিগারেট তো খেতেই পারলাম না, সাথে কত কষ্টই না করালি, আর তোর জন্য নীলিমার অর্ধেক পারফিউম শেষ করেছি। বাচ্চাটা আমার কথায় কোনো রিয়েক্ট না করেই পকেট থেকে চকলেট বের করে মুখে দিল, আর হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে পিছন ফিরে চলে গেল। বাচ্চাটা আর বাপ দেখে হতবাগা হয়ে গেলাম। আমি নিজেও তো এত সুন্দর করে বাপ নিয়ে চলতে পারি না। যাই হোক, আপদটা তো বিদায় হয়েছে। আবারও রুমে ঢুকে দরজাটা ভালো করে লাগিয়ে দিলাম। সিগারেটের প্যাকেটটা খুলে সবেমাত্র আরেকটা সিগারেট জ্বালাবো, এমন সময় আবার দরজায় নক। কেমনটা লাগে, বাচ্চাটা তাহলে আবারও ফিরে আসছে? আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই উঠেছে সিগারেটের প্যারা, তার মধ্যে এরকম জ্বালাতন কি আর ভালো লাগে? আমি রেগে দরজা খুলতে খুলতে বললাম, কিরে ভাই, আর কত জ্বালাতন করবি, শান্তিতে সিগা। এইটুকু বলেই দেখি দরজার সামনে নীলিমার আম্মু। কি হয়েছে ফারহান, খুব রেগে আছো মনে হচ্ছে? আর তোমাকে কে জ্বালাতন করছে? না, তেমন কিছু না। নিচে আসো, সবাই একসাথে খাবো আজকে। আমি নিচে যেয়ে রাতের খাবার শেষ করলাম। খাওয়া শেষ করে বাসার বাইরে আসলাম সিগারেট খাওয়ার জন্য। ওমা, বাইরে যেতেই কয়েকটা মেয়ে আমাকে ঘিরে ধরলো আর বলল, ভাইয়া, আপনার নাম কি ফারহান? কেন? তখন মেয়েগুলো একজন অন্যজনের সাথে ফিসফিসানি করে কানাকানি করতে লাগলো। আমি কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করলাম। এমন সময় একটা মেয়ে বলে উঠল, আরে তোরা আস্তে কথা বল, ফারহান ভাই সব শুনতেছি কিন্তু। কই না তো, আমি কিছু শুনিনি, সত্যি কিছু শুনতে পাইনি। তখন কোথায় থেকে যেন নীলিমা এসে বদমাশ মেয়েদের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল। আবারও ওর রুমে নিয়ে আসলো আর বলল, তোমার ওদের সাথে এত কথা কিসের? আমি কিছু করিনি, শুধু নামটা বলেছি। তাই? আমার তখন চোখ গেল নীলিমা টোটের দিকে। ওর
ঠোঁটের দিকে তাকাতেই সিগারেটের সব প্যারা ভুলে গেলাম। ইস, কত সুন্দর গোলাপি ঠোঁট। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। তখনই নীলিমার ঠোঁটে লম্বা একটা কিস করলাম, 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। এত লম্বা কিস করে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল দুজনেরই। নীলিমা লজ্জা পেয়ে কিছু না বলেই নিচে চলে গেল। তখন রাত বাজে 10টার কাছাকাছি। ভাবলাম আর রাত হতে দেওয়া যাবে না, বাসায় চলে যেতে হবে। আগেই বলেছি, নীলিমাদের বাসা থেকে আমাদের বাসা বেশি একটা দূরে না। বাইক নিয়ে গেলে 10 থেকে 15 মিনিটে বাসায় চলে যেতে পারবো। নীলিমার পিছু পিছু আমিও নিচে গেলাম। নীলিমার আম্মুর সাথে দেখা করে বললাম, আজকে তাহলে আসি আন্টি। মানে কি, আজকে থাকবা না তুমি? না, ভাবলাম বিয়েই তো করিনি, এখন রাত থাকা যাবে না। আমি এত কিছু বুঝি না, তোমাকে আজকে থাকতেই হবে, কারণ আজকে অনেক বিজি ছিলাম, তাই তোমাকে সময় দিতে পারিনি বেশি। তাই কি হয়েছে? অন্য একদিন না হয় আসবো, বাসা তো কাছেই আছে। আমি কিছু জানি না, নীলিমা যদি যেতে দেয় তাহলে আমার কিছু বলার নেই। আমি নীলিমাকে একটু দূরে সরিয়ে এনে বললাম, আচ্ছা আজকে তাহলে আসি, বাসায় পৌঁছে তোমাকে ফোন দেবো, কেমন? আজকে যাওয়াটা কি খুব প্রয়োজন? না, তেমন কোনো কাজ নেই, তবে এখানে থাকতে পারবো না। ওকে, তাহলে যাও। হঠাৎ করে দেখি নীলিমার চোখের কোণে পানি। আমি হাত দিয়ে পানি মুছে দিতেই জর জর করে আরও পানি পড়তে লাগলো, তবে কোনো শব্দ ছাড়া। নীলিমার মতো এত চঞ্চল মেয়ের চোখে পানি, সত্যি আমি আর সহ্য করতে পারলাম না। আমি নীলিমাকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, পিচ্চি মেয়ের মতো কান্না করছো কেন? আচ্ছা শোনো, আমাদের এখনো বিয়ে হয়নি, তাই আমার বাসা থেকে আম্মা বলেছে যে যত রাতই হোক না কেন বাসায় চলে আসবি, কারণ বিয়ের আগে ওদের বাসায় থাকলে লোকে বলবে বিয়ের আগে রাত থাকা শুরু করে দিয়েছে। এখন তো কে কাকে সমস্যায় ফেলবে এই নিয়েই তাকে সবাই। অবশেষে নীলিমাকে বোঝাতে পেরেছি। নীলিমা বলল, আচ্ছা যেতে দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন দেখা করতে বলবো তখনই চলে আসতে হবে কিন্তু ওকে। মনে থাকবে তো? হ্যাঁ সোনা, মনে থাকবে। এখন নীলিমার মুখে হাসি ফুটলো। সেদিন বাসায় আসতে রাত 1টা বেজে গিয়েছিল। বাসায় এসেই আম্মুর বকা শুনতে হয়েছে। সারাদিন ব্যস্ত ছিলাম, তাই চোখ খোলা রাখতে পারতেছিলাম না। হালকা ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 3টার দিকে ঘুম ভাঙলো ফোনে রিং বাজার কারণে। আমি নাম্বার না দেখেই ফোন রিসিভ করলাম। হ্যালো, কে? উপাস থেকে বলল, আমি নীলিমা। কোন নীলিমা? এই নামের কাউকে চিনি না। এই বলে আবারও ঘুমিয়ে পড়বো। ঠিক তখনই নীলিমা বলল, ওই, মদ গাঞ্জা খাইছো নাকি? তুমি না একটু আগেই আমাদের বাসা থেকে লক্ষ্মী ছেলের মতো চলে গেলে, তো এখন তো এসব কখন খাইছো? আমার তখন পুরোপুরি ঘুম ভাঙলো। চোখে হালকা পানি ছিটা দিলাম, কারণ বুঝে গিয়েছি আজকে রাতে আর ঘুম আসতে দেবে না। না, কিছু খাইনি, তবে প্রচুর ঘুম আসছিল। ইস, সরি সোনা, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করার জন্য। ব্যাপার না। আচ্ছা, এত রাতে কি মনে করে স্মরণ করলে? তোমাকে খুব মিস করছি, তাই। ও আচ্ছা, খুব ভালো করছো। আচ্ছা, কাল একটু দেখা করতে পারবা? আমাদের না একটু আগেও দেখা হয়েছিল। কাল আমার এক ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিব, মানে ও তোমাকে দেখতে চাইছে। আচ্ছা, আসবো। আর তোমার চোখে কি আল্লাহ একটুও ঘুম দেয় নাই? না। নীলিমা এভাবে কথা বলতেই থাকলো। আমি শুধু ফোনটা কানের কাছে রেখে হুম করতেছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ফজরের আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভাঙলো। কয়টা বাজে এটা দেখতে ফোন হাতে নিয়েই অবাক হয়ে গেলাম, কারণ নীলিমা এখনো লাইনে কাটেনি। এর মানে সারা রাত ফোন আর কাটেনি। ভাবলাম নীলিমা হয়তো আমার মতোই হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, তাই হয়তো লাইনটা আর কাটতে পারেনি। আমি ফোনের লাইনটা কেটেই দিচ্ছিলাম, তখন ভাবলাম হালকা চেক করে নেই। আমি আস্তে করে হ্যালো বললাম। ওপাশ থেকে নীলিমা বলল, কি মিস্টার, ঘুম কেমন হলো? তুমি এখনো ঘুমাওনি কেন? আর ফোনের লাইনটাও তো কাটোনি, তাহলে এতক্ষণ কি করছো? তোমার শ্বাস নিঃশ্বাসের শব্দ শুনতেছিলাম আর কি। ইস, কি রোমান্টিক নিঃশ্বাস। আল্লাহ! আমাকে তুমি লাইনে রেখে নাক ডেকে ঘুম দিয়েছিলে, আর আমি তোমার নাক ডাকার শব্দের কারণে ঘুমোতে পারিনি। ভেবেছি তোমার শ্বাস নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতেই ঘুমোবো।
কিন্তু তোমার নাক ডাকা আমার রাতের ঘুম হারাম করে দিয়েছে। কালকে আসো, মজা দেখাবো। আচ্ছা। পরদিন সকালে উঠেই চলে গেলাম নীলিমার সাথে দেখা করতে। দূর থেকে দেখা যাচ্ছে নীলিমা আর ওর ফ্রেন্ড বসে আছে। কাছে যেতেই দেখলাম ওর ফ্রেন্ড আর কেউ না, আমাদের অফিসে চাকরি করে, নাম তার ফাতেমা। আমাকে দেখেই ফাতেমা বলে উঠল, ফারহান ভাই, আপনি? ফাতেমা, তুই ওকে কেমন করে চিনিস? আরে ফারহান ভাই আর আমি একই অফিসে চাকরি করি। ওখানে সবাই ফারহান ভাইকে অ্যালার্জি বাবু বলে। অ্যালার্জি বাবু কেন? কারণ উনি কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, তাই। দেখতে হবে না কার বিএফ। এই বলে আমার গাল টেনে কিস করতে লাগলো। আমি বললাম, এই কি করছো, ছাড়ো, ফাতেমা আছে। তোর কি হয়েছে? নীলিমা, বল। একটা কথা বলি, কিছু মনে করিস না। ফারহান ভাই কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। তো তোকে সহ্য করে কেমন করে? তুই তো শয়তানের রানী। ও তুই বুঝবি না, এটা হলো ভালোবাসা। সব কাজ শেষ করে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি বাসার সবাই আমার বিয়ের আয়োজনে কেমন হবে এগুলো নিয়ে কথা বলতেছিল। মা আমাকে বলল, বিয়ের তো আর বেশি দিন নেই, 10 থেকে 15 দিন আছে। তো আয়োজন কেমন হবে এগুলো নিয়ে কিছু তো বলছো নাই না? তোমাদের যেমনটা ভালো মনে হয় তেমনটাই করতে থাকো। দেখতে দেখতে বিয়ের দিন তারিখ গনিয়ে আসলো। আমি সব সময় দিনগুলো হিসাব করি, এই দিনগুলো এত লম্বা কেন, শেষই হতে চায় না। এই বিয়ে নিয়ে নীলিমার সাথে প্রতি রাতে 3 থেকে 4 ঘন্টা ফোনে কথা বলতাম। ইস কি রোমান্টিক কথাবার্তা। কয়টা বাচ্চা নেব এগুলো নিয়ে আমাদের ঝগড়া হতো। আমি শুধু বলতাম, তোমাকে পুরো ফুটবল টিমের আম্মু বানিয়ে দেব। ও বলতো, তাহলে আমিও তোমাকে পুরো ফুটবল টিমের আব্বু হতে সাহায্য করব। এরকম আরও অনেক রোমান্টিক কথা হতো। ধীরে ধীরে নীলিমা আমার মনের মধ্যে জায়গা গড়ে নিল, যে জায়গাটা শুধু নীলিমার। আর সে জায়গাটা পৃথিবীর অন্য কেউ চিনিয়ে নিতে পারবে না। সে যত সুন্দরী হোক না কেন তবুও পারবে না। আর আমার নীলিমা কি কম সুন্দর নাকি? একদম ডানা কাটা পরীর মতো দেখতে। আগামীকাল ঈদ। এই ঈদের দিন নিয়ে আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেক প্ল্যান ছিল। অনেক জায়গায় ঘুরতে যাব, সারাদিন ঘুরবো, নতুন নতুন জায়গাতে যাব। তবে একটু চিন্তা হচ্ছিল, নীলিমা যদি ঈদের দিন দেখা করতে বলে তাহলে আমার আর ফ্রেন্ডদের সাথে বেড়াতে যাওয়া হবে না। ঈদের আগের দিন রাতে নীলিমার ফোন আসলো। নীলিমা কথা বলা শুরু করার আগেই আমি বলে ফেললাম, দেখো কালকে আমি কিন্তু তোমার সাথে দেখা করতে পারবো না। আমি কি তোমাকে দেখা করতে বলেছি? ঠিক তা না, কিন্তু আমি তো শুধু তোমাকে বলতে চেয়েছিলাম, যেখানেই যাও না কেন একটু পরপর ফোন দিবে। ও আচ্ছা, দিব। থাক, দিতে হবে না। আচ্ছা, এখন রাখছি। এত তাড়াতাড়ি? এইমাত্র না ফোন করেছো? তো তো কি হয়েছে? আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না। বুঝলাম, নীলিমা হয়তো অনেক রাগ করেছে। দূর, আমি শুধু শুধু আগেই কথা বলতে গেলাম। সারা রাত ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম। আর কালকে পিকনিকে যাব, তাই কালকের খাবার আজকে রান্না করতে হবে। সবাই একসাথে মিলে রান্নার কাজ শেষ করলাম। এরপর সব ফ্রেন্ডকে এক জায়গায় ডেকে বললাম, দোস্ত, তোদের সাথে কালকে আমি কোথাও যেতে পারবো না, একটা জরুরি কাজ আছে। ভাবিকে সব সময় দিবি নাকি? আমাদেরকে কিছু সময় দিতে কি কষ্ট লাগে? আরে না, তেমন কিছুই না। এই বলেই সিগারেট খেতে খেতে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে ঈদ, তবে আজ সারা রাত একটু ঘুম আসেনি। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আম্মু আব্বুকে সালাম করে গোসলে চলে গেলাম। মনটা ভীষণ খারাপ, কারণ আজকে ঈদের দিন, অথচ নীলিমা একবারের জন্য ফোন দিয়ে খোঁজখবর নিল না। আর আমিও ফোন দেইনি, কারণ ও বলেছে আমার সাথে কথা বলতে তার ভালো লাগে না। যেদিন ওর মন ভালো লাগবে সেদিন ফোন দিলেই কথা বলবো। গোসল করে এসে নামাজে চলে গেলাম। নামাজ থেকে এসে হালকা নাস্তা করে ভাবলাম ঘুমাবো। তবে বিছানায় শুয়েছিলাম অনেকক্ষণ, কিন্তু ঘুম আসেনি। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। নীলিমাদের বাসার সামনে এসে নীলিমাকে ফোন করে বললাম, আচ্ছা তোমাদের বাসার নিচে আসো তো। পারবো না। আচ্ছা চলে যাচ্ছি, আর ফোন রিসিভ করার জন্য ধন্যবাদ। তুমি ওখানেই থাকো, আমি আসছি। না, আমি চলে যাচ্ছি। তুই ওখান থেকে এক পা এগিয়ে গেলে তোর পা দুটো থাকবে না। কি ভয়ঙ্কর মেয়ে রে বাবা। আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে রইলাম।
নীলিমা নিচে এসেই কোনো কথা না বলে আমাকে এলোপাতাড়িভাবে বুকের মধ্যে কিলঘুষা মারতে শুরু করলো। মারতে মারতে এক সময় আমাকে জড়িয়ে ধরলো আর কান্না কান্না সুরে বলল, বাসায় আসো। না থাক, আজ আর বাসায় যাব না। তুমি রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তোমাকে আগে বাসায় আসতে বলছি না? কি আর করার, ওদের বাসায় গেলাম। যে নীলিমার মা বাবাকে সালাম করলাম। এরপর তারা আমাকে নাস্তা করতে দিল। সকালবেলা বাসা থেকে আসার সময় তেমন কিছু খাইনি, তাই ইচ্ছে মতো নাস্তা করলাম। এরপর নীলিমা আমাকে তার রুমে নিয়ে গেল আর আমার ঠোঁটে কিস করতে লাগলো আর বলল, তোমার ফ্রেন্ডরা কখন পিকনিকে বের হবে? আমি বললাম, একটু পরে। কিন্তু কেন? এখন তুমি বাসায় যাবে, এরপর ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে, যে সুন্দর সুন্দর জায়গায় পিক তুলে দিবা আমাকে। মন থেকে বলছো তো? তখন আমি নীলিমার দুগালে দুটো কিস করে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেন্ডকে ফোন দিলাম, কিরে তোরা কই? এই তো হবে মাত্র বাসে উঠতেছি। কেন, তুই কি আসতেছিস নাকি? একটু ওয়েট কর, আসতেছি। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে দেখি পিকনিকের বাসটা আমাদের বাসার সামনে এসে দাঁড়ালো। ইচ্ছে ছিল সিলেট যাব, তাই সিলেটের উদ্দেশ্যে বাসটা ছাড়লো। আমরা ফ্রেন্ডরা মিলে গিটার বাজিয়ে গান শুরু করে দিলাম। এমন সময় নীলিমার ফোন রিসিভ করতে নীলিমা বলল, আচ্ছা, তোমার প্যান্টের পিছনের পকেটে হাত দিয়ে দেখো, 5,000 টাকা আছে। জানি 5,000 টাকা তোমার কাছে কিছুই না, তবুও যদি তোমার ছোটোখাটো কাজেও আসে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আচ্ছা তোমাকে টাকা দিতে কে বলেছে? আর কখন দিলে এতগুলো টাকা? আজকে সকালে যখন তোমাকে জড়িয়ে ধরেছিলাম না, তখন পিছনের পকেটে গুঁতে দিয়েছিলাম। উফ, তোমাকে নিয়ে যে কি করি। আচ্ছা নাস্তা করছো? তুমি? আমি তো তোমাদের বাসা থেকেই নাস্তা করে আসছি। আচ্ছা, এখন ফোন রাখছি। তুমি তোমার ফ্রেন্ডের সাথে আড্ডা দাও, পৌঁছে ফোন দিবা, আর ভুলেও কোনো মেয়ের দিকে চোখ দিবা না। আচ্ছা এখন রাখছি। সিলেট পৌঁছে নীলিমাকে ভিডিও কল দিলাম, দুজন মিলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কিছুক্ষণ কথা বলার পর নীলিমা বলল, আই, তোমার পিছনে ওই মেয়েটা কে? কোন মেয়েটা? আরে পিছনের দিকে তাকাও তাড়াতাড়ি। আমি পিছন ফিরে তাকাতেই দেখি ছেঁড়া কাপড় পরা 12 থেকে 14 বছরের কুচকুচে কালো একটা মেয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যেন আমার প্রতি তার অনেক রাগ। চোখ গরম করে তাকিয়ে আছে আমার দিকে। তুমি ওখান থেকে অন্য কোথাও যাও প্লিজ, আমার ভয় করতেছে। আরে বাদ দাও তো, এত ভয় পাওয়ার কি আছে? মেয়েটা তো তোমার দিকেই আসছে, প্লিজ ফারহান ওখান থেকে যাও। ওয়েট, আসতে দাও মেয়েটাকে, দেখি কি বলে। মেয়েটা আমার কাছে এসে অস্বাভাবিক আচরণ করতে থাকলো, আমার শরীরের জ্ঞান নিতে থাকলো। তখন আমি একটু সরে গিয়ে বললাম, এই মেয়ে, এখানে এসে এমন করছো কেন? যাও এখান থেকে। মেয়েটা বলল, সামনে তোর জন্য অনেক বিপদ অপেক্ষা করতেছে। তুই তো তোর মায়ের দোয়া নিয়ে এসেছিস, তাই বেঁচে যেতেও পারিস, তাও সাবধান। এইটুকু বলেই মেয়েটা চলে গেল। তখন নীলিমা ফোনেই ছিল। নীলিমা বলল, কি বলে গেল মেয়েটা? আর কার বিপদ? ঠিক করে শুনতে পাইনি। আরে বাদ দাও তো, হয়তো হবে কোনো এক পাগল। তাও ও সাবধানে থাকবে, ওকে? আমি ফোনটা রাখতেই দেখি ফ্রেন্ডরা আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসছে। কিরে, তোকে এত খুঁজতেছি আর তুই এখানে? ভাবির সাথে পরও কথা বলতে পারবি। আজকের দিনটা আমাদেরকে দিয়ে দে দোষ, প্লিজ। ওকে, যা দিয়ে দিলাম। তো সবাই মিলে অনেক মজা করলাম সেদিনই। আমাদের ফ্রেন্ডদের নতুন এক স্মৃতি তৈরি হইল। সবাই একসাথে গোসল করলাম, অনেক অনেক পিক তুললাম সবাই একসাথে। ছাত্র জীবন শেষ করার পরে এই প্রথম আজকে সেই মজার বা অনুভূতিটা পেলাম। আজ সবাই একসাথে অনেক ঘোরাঘুরি করলাম। এক সময় দেখি রাস্তার পাশে জাদু দেখাচ্ছে। তখন আমরা সব কিছু শেষ করে বাসায় যাব বাপ, রাস্তার পাশে জাদু দেখাচ্ছে। ভাবলাম খেলাটা একটু দেখেই যাই। কিছুক্ষণ খেলা দেখার পর ফ্রেন্ড ফোন দিয়ে বলল, বাস ছেড়ে দিবে, তাড়াতাড়ি গাড়ির কাছে আস। আর হ্যাঁ, সাথে কিছু সিগারেট নিয়ে আসিস। আমি দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট নিলাম, কারণ লম্বা রাস্তা, তাই সবাই মিলে খাবো।
সিগারেটের টাকা দেওয়ার জন্য পিছনের পকেটে হাত দিয়েই দেখি আমার ওয়ালেটটা চুরি হয়ে গেছে। এটাতে টাকা ছিল প্রায় 7 থেকে 8 হাজার টাকার মতো। সব চুরি হয়ে গেছে। এখন সিগারেটের টাকা কোথা থেকে দেব? এমন সময় মনে পড়ল নীলিমা আমাকে যে 5,000 টাকা দিয়েছিল, ও টাকাগুলো তো ওয়ালেটে এখনো রাখতে ভুলে গিয়েছিলাম। সামনের পকেটে হাত রাখতেই দেখি নীলিমার দেওয়া 5,000 টাকা। আমার 8,000 টাকা হারানোর কারণে এক প্রকার চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু নীলিমার দেওয়া টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছিলাম আর মনে মনে নীলিমাকে ধন্যবাদ দিতে লাগলাম। সিগারেটের বিল দিয়ে বাসে চলে আসলাম, তবে ফ্রেন্ডদেরকে কিছুই বলিনি টাকা হারানোর ব্যাপারে। আমি জানালার একধারে বসে নীলিমার টাকাগুলো বারবার গুনতে লাগলাম, কারণ আজ পর্যন্ত টাকার অভাব বুঝিনি বা মা বাবা বুঝতে দেয়নি, কিন্তু আজ বুঝছি টাকা কী জিনিস। 5 মিনিটে বুঝে গিয়েছি টাকা কত মূল্য। এগুলো ভাবছি কারণ হলো আমি প্রচুর টাকা খরচ করি, ততটা মূল্য দিতাম না, কিন্তু আজ বুঝতেছি। হঠাৎ করেই মনে পড়ে গেল সেই পাগলি টাইপের মেয়েটার কথা। মেয়েটা বলেছিল আমার নাকি সামনে অনেক বড় সমস্যা, তার কথার সাথেও মিল পাচ্ছি। আবার ভাবলাম এটা নেহাত একটা দুর্ঘটনা। এসব নিয়ে আর বেশি না ভেবে ফ্রেন্ডের আড্ডায় মেতে উঠলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের বাসটা একটা গাছের সাথে ধাক্কা লেগে নিচে গভীর গর্তে পড়ে গেল। এজন্য আমার মাথায় চাপ পড়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলেছি। এরপর কি হয়েছে আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি হসপিটালে। আমার আশেপাশে দেখি আমার ফ্যামিলির সবাই আছে, আর নীলিমা আমার হাত ধরে বসে আছে। সবাই দেখি কান্নাকাটি করতেছে। আমি চোখ খুলে আমার ফ্রেন্ডদের কথা জিজ্ঞাসা করতেই একজন বলল, তোমরা বসে 15 জন ছিলে, সেখান থেকে 10 জনের কিছুই হয়নি, আর তোমরা 5 জন আহত হয়েছো। তবে তোমাদের 5 জনের মধ্যে একজনের অবস্থা খুব খারাপ, কিন্তু তোমাদের 4 জনের তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য কাটা ছেঁড়া ছাড়া। আমি চলে গেলাম যে ফ্রেন্ডের অবস্থা বেশি খারাপ তার কাছে। ওর নাম ছিল রিয়াদ। জানালা দিয়ে দেখতে পেলাম ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। ওকে যে রুমে রাখা হয়েছে সেখানে অনেক চেষ্টা করে ঢুকতে পারেনি, কারণ রিয়াদের অবস্থা খুব খারাপ থাকার কারণে কাউকে ঢুকতে দেয়নি। এমন সময় ডাক্তার এসে বলল, রিয়াদ আর বেঁচে নেই, ওর শরীর থেকে অনেক ব্লিডিং হয়েছে, তাই আমাদের সব চেষ্টা বৃথা হয়েছে। তখন সবার মাঝে এক কষ্টের ছায়া নেমে আসলো। আমি বসে পড়লাম ফ্লোরে। সবাই রিয়াদের মাকে সান্ত্বনা দিতে থাকলো। রিয়াদ হলো তার বাবা মায়ের একমাত্র সন্তান। ওর না আছে কোনো বোন, না আছে কোনো ভাই। ওকে ঘিরেই ওর বাবা মায়ের হাজারো স্বপ্ন ছিল বোনা। ছেলেকে ডাক্তার বানাবে, এই করবে সেই করবে। ওনারা সবসময় বলতো আমার ছেলে একদিন অনেক বড় হবে, আমরা বুড়ো বুড়ি হয়ে গেলে ও আমাদের সেবা করবে। রিয়াদের বাবা মায়ের মনের আশাগুলো পূর্ণতা না পাওয়া, এসব কিছু কথা মনে পড়লে কেমন যেন মাথা ঘুরাচ্ছে। এদিকে আমার অবস্থা ভালো থেকে খারাপ হতে লাগলো। আমাকে সেখানে আর বেশিক্ষণ রাখেনি। আমার মাথায় পানি ঢেলে হালকা স্বাভাবিক করে বাসায় নিয়ে চলে আসলো সবাই। নীলিমা তখন আমাদের বাসায় আসছিল আমাদের সাথেই। আমি বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রিয়াদের জানাজার নামাজ। আমি হাঁটতে পারতেছি না, তবে যেভাবে হোক রিয়াদের জানাজাতে অংশগ্রহণ করতে হবে। রিয়াদ আমার সেই বেস্ট ফ্রেন্ড যাকে ছাড়া আমি কখনো স্কুলে যেতাম না। রিয়াদ আমার সেই ফ্রেন্ড যে কিনা আমার মা বাবাকে তার মা বাবা বলে ডাকতো। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। এমন সময় নীলিমা আমার পাশে এসে চোখের পানি মুছে দিয়ে আমার হাত ধরে বলল, আমি এক মুহূর্তের জন্যও ভাবিনি তোমাকে হারাবো, কারণ আমার বিশ্বাস তুমিও আমাকে অনেক ভালোবাসো, তাই আমাকে ছেড়ে কোথাও যাবে না। তোমাকে ছেড়ে কোথাও যাব না। নীলিমা আরও ইমোশনাল কথা বলতে থাকলো, আর রিয়াদের চলে যাওয়াতে আমাকে সান্ত্বনা দিতে থাকলো। কিছুক্ষণ পর আমার ফ্রেন্ড রিয়াদের জানাজার নামাজ। আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে আমি হাঁটতেই পারছি না। আমাকে আমার বাবা সহ আরও 2-3 জন ফ্রেন্ড এসে দরাদরি করে নিয়ে গেল। রিয়াজের জানাজায় কাফন দাফন শেষ করে বাসায় আসলাম। এসেই বিছানায় শুয়ে পড়লাম, কারণ পা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। আমি ঘুমিয়ে পড়লাম। তখন রাত 3টার দিকে ঘুম ভাঙল এক খারাপ স্বপ্ন দেখে।
আমি দোয়া পড়ে বুকে ফু দিয়ে আবারও ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসতেছে না। কারণ আমার বিছানার নিচে, মানে আমার খাটের নিচে কি যেন কুচকাচ শব্দ হচ্ছে। খাটের নিচে যেই উকি দিয়েছি ঠিক তখনই খাটের নিচ থেকে কালো কুচকুচে খাটো আকৃতির একটা মেয়ে বেরিয়ে আসলো। ভয়ে আমার শরীর কাঁপতে লাগলো, সাথে জোরে জোরে শ্বাস নিতে থাকলাম। আমি হাজার চেষ্টা করেও মুখ দিয়ে একটা শব্দ বের করতে পারছি না। পুরা শরীর হয়তো ওই মেয়েটা বশ করে ফেলেছে। মেয়ে আমার সামনে এসে বলল, তোকে বলেছিলাম না তোর সামনে অনেক বিপদ। আজ তোর ফ্রেন্ড রিয়াদের জায়গাতে তোর থাকার কথা ছিল, কিন্তু বেঁচে গেছিস, কারণ তোর মা সেদিন বাসা থেকে বের হওয়ার সময় দোয়া করে দিয়েছিল তাই। তখনই আমার মনে পড়ল সিলেটে ঠিক এমন একটা মেয়ে আমাকে সাবধান করেছিল। এটা তাহলে সেই মেয়ে? কেন ঈদের দিন সেখানে গিয়েছিলাম জানি না, কোনো খারাপ জিনিসের নজর আমার উপরে পড়েছে। মেয়েটা তখন আবারও বলল, ভাবিস না, তোর বিপদ এখনো শেষ হয়নি, তোর সামনে আরো ভয়াবহ বিপদ আছে। এই বলেই মেয়েটা দেওয়াল ভেদ করেই এক প্রকার বাইরে চলে গেল। ভয়ে আমি কাঁপতে লাগলাম। হঠাৎ এক সময় আমার শরীরের সব শক্তি ফিরে এলো। তখনই জুড়ে এক চিৎকার করে উঠলাম। পাশের রুম থেকে মা আর বাবা ছুটে আসলো। আমি তাদেরকে আমার সাথে একটু আগে ঘটে যাওয়া সব খুলে বললাম। তারা বলল, হয়তো খারাপ স্বপ্ন দেখছিস রিয়াদের চলে যাওয়াতে। আমি তাদেরকে আর কিছুই বললাম না, চুপচাপ আবারও দোয়া পড়ে ঘুমিয়ে পড়লাম। সেদিন আর কিছু হয়নি। সকালে নীলিমা আমার মাথায় পানি পাট্টি লাগাচ্ছে, কারণ রাতে নাকি আমার খুব জ্বর আসছিল। নীলিমা আমার খোঁজ নিতে মাকে ফোন ও জেনে গিয়েছিল আমার খুব জ্বর আসছে। তাই ফজরের নামাজের পর দিনের আলো দেখা দিতেই নীলিমা ছুটে আসে আমাদের বাসায় আর আমার সেবা যত্ন করতে থাকে। তবে আমি কিছুই বুঝতে পারিনি। এখন আমার জ্বর অনেকটা কম। আমার এই অবস্থার কারণ আমাদের বিয়ে আরও 1 মাস পিছিয়ে দেওয়া হলো। আমি নীলিমাকে বললাম, বিয়ে যে পিছিয়ে দেওয়া হয়েছে এতে কি তোমার মন খারাপ? মন খারাপ হবে কেন? এতদিন অপেক্ষা করছো, দিন গুনছো। যখন দিনগুলো শেষ হয়ে গিয়েছিল তখন আরো 30 দিনের অপেক্ষা করতে হচ্ছে। তো তো কি হয়েছে? তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে রাজি। এই কথা এখন বলছো, পরে যদি পরিস্থিতির চাপের কারণে সব ভুলে যাও? চুপ করো তো তুমি। আর প্লিজ এসব কথা বাদ দাও। আমি কথা দিচ্ছি, তোমার জন্য যদি আমাকে সারা জীবন অপেক্ষা করতে হয় তাতেও আমি রাজি। আচ্ছা ধরো আমি মারা গেলাম, তখন তুমি কি করবে? নীলিমা ওর হাত দিয়ে আমার মুখ চেপে ধরলো আর বলল, তুমি যদি এখন অসুস্থ না থাকতে তাহলে তোমাকে এখন মেরে মেরে অসুস্থ করে দিতাম। এইটুকু বলেই আমার মুখ থেকে তার হাত সরিয়ে আমাকে কিস করতে শুরু করে দিল। আমি বললাম, আচ্ছা তুমি বাসায় যাও, আমি এখন ঠিক আছি। বাসায় পৌঁছে আমাকে ফোন দিও। আর আগে যেমন টেলিমেডিসিন টিপস দিতে, এখনও সেই টিপসগুলো দিও। নীলিমা মুচকি হেসে চলে গেল। আমি ভাবতে লাগলাম কাল রাতের ঘটনার কথা। এ কি হচ্ছে আমার সাথে, কেন হচ্ছে এরকম? মনে মনে ভাবলাম সব কিছুর মালিক আল্লাহ। তো ওই মেয়ে আমার কি ক্ষতি করতে পারবে? এগুলো আমার কপালেই লেখা ছিল। এইসব বলে আমি আমার মনকে নিজেই বুঝালাম। এরপর আমি রিয়াদের বাসায় গেলাম ওর বাবা মায়ের সাথে দেখা করতে। এখনও আমি ভালোভাবে সুস্থ হইনি, তাই এক প্রকার কুড়িয়ে কুড়িয়ে রিয়াদের বাসায় গেলাম। রিয়াদের মা আমাকে জড়িয়ে ধরে আরও কান্নাতে ভেঙে পড়ল। আমি রিয়াদের মাকে সান্ত্বনা দিয়ে বললাম, রিয়াদ নেই তো কি হয়েছে? আমি আজ থেকে আপনাদের মা বাবা বলে ডাকবো, আর দুঃখ সুখে আপনাদের পাশে থাকবো। আপনারা শুধু দোয়া করবেন, এই বেশি কিছু চাই না। তখন রিয়াদের মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পিছিয়ে থাকো বাবা, আমাদের দোয়া সব সময় তোমার সাথেই থাকবে। আমি চলে গেলাম রিয়াদের রুমে। যেয়ে দেখি ওর পুরো রুমটা আমার আর ওর একসাথে তোলা ছবিগুলো সব টাঙানো, সাথে ছোট্টবেলার ছবিগুলোও। তখন আমি চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। খুব বড় একটা জিনিস হারিয়ে ফেলেছি, কিন্তু সে জিনিসটা থাকতে মূল্য বুঝিনি। আজ হারিয়ে বুঝতে পারছি, কিন্তু এখন হাজার মূল্য বুঝলেও কোনো কাজে আসবে না। আমি বাসায় চলে আসতে লাগলাম। এমন সময় নীলিমার ফোন। মন খারাপ থাকার কারণে ফোনটা রিসিভ করিনি। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম।
ঘুম থেকে একেবারে বিকেল 5টায় উঠলাম। দুপুরে খাওয়াটা খাইনি। আম্মু অনেকবার আমাকে ডেকেছেন, আমি নাকি উঠিনি। ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নিয়ে দেখি নীলিমার 80+ মানে 80 বারের উপরে নীলিমা আমাকে ফোন করেছে, কিন্তু আমি বুঝতে পারিনি। অনেক দুর্বল ছিলাম, তাই হয়তো ঘুমটা ভালো হয়েছে। আমি দেরি না করে নীলিমাকে ফোন দিলাম। হ্যালো, বাসায় কখন পৌঁছালে? আমি বাসায় আসছি সকালে, আর সেই সকাল থেকে তোমাকে ফোন করেই যাচ্ছি, তবুও তুমি ফোন ধরছো না। তোমাকে নিয়ে এমনিতেই অনেক চিন্তায় আছি, আর সব সময় তোমার চিন্তায় থাকি। তুমি যখন ফোন ধরো না, তখন কতটা চিন্তা হয় তুমি জানো? আসলে তুমি কবে বুঝবা আমি তোমাকে কতটা ভালোবাসি? কিভাবে বললে বা কি করলে বুঝবে একটু বলো? এইটুকু বলে কান্না করতে শুরু করে দিল। প্লিজ প্লিজ কান্না থামাও। আমি সব কিছু সহ্য করতে পারলেও তোমার কান্নাটা সহ্য করতে পারি না। তাহলে প্রমিস করো আমাকে আর কাঁদাবে না। আর যখনই ফোন দিব, ঠিক তখনই ফোন রিসিভ করে 1 সেকেন্ড হলেও কথা বলবা। ওকে। রাতে খাবার খেয়ে সিগারেট নিয়ে বাসার ছাদে উঠে চেয়ারে বসে সিগারেট খাচ্ছিলাম। পরিবেশটা সুন্দরই ছিল। চারদিক থেকে হিমেল হাওয়া আসতেছিল। তখন নীলিমার সাথে ফোনে কথা বলে রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে একদমই হাঁটতে পারতেছে না। কোনোরকম চেঁচামেচি করে মাকে ডাকলাম। মা আমার অবস্থা দেখে আমাদের ফ্যামিলির ঠিক করা ডাক্তারকে ফোন দিল। সাথে সাথে ডাক্তার এসে আমাকে পরীক্ষা করতে লাগলো। কিন্তু আজব ব্যাপার, ডাক্তার সব কিছু চেক করে কোনো সমস্যাই পেল না। তবে আমি একটুও হাঁটতে পারতেছি না, মানে আমার 2 পা একদমই নড়াচড়া করতে পারতেছি না। বাসার সবাই কান্নাকাটি শুরু করে দিল। মা কাঁদতে কাঁদতে বলল, কেন যে ছেলেটাকে ঈদের দিন দুপুরে বের হতে দিয়েছিলাম, সেদিন থেকে আমার ছেলেটার এই অবস্থা। এমন সময় নীলিমা এসেও হাজির। ও তো আরো কান্না করতে শুরু করে দিল। কিছুই বুঝতেছি না এ কি হলো। ডাক্তার বলল সব কিছুই তো নর্মালই আছে, তবুও কেন পা দুটো কোনো মুভমেন্ট নেই। আমার এক আত্মীয় বলল তার পরিচিত নাকি একটা কবিরাজ আছে। যেহেতু ডাক্তার কিছু করতে পারলো না, তাই কবিরাজকে ফোন করে ডাকলো। কবিরাজ আমাদের বাসায় আসলো। আমার সামনে বসে মনে মনে বিড়বিড় করে কি কি যেন পড়ে আমাকে ফু দিল। কবিরাজ বলল আমার নাকি কোনো অশুভ কিছুর বাতাস লেগেছে, আরও কি কি যেন বলল। কবিরাজের বাসাটা পরিষ্কার না থাকার কারণে ভালোভাবে কিছু বুঝতে পারিনি, তবে যতটা বুঝতে পারলাম আমার নাকি খারাপ কিছুর বাতাস লেগেছে। কিন্তু বাতাস কি, আমি এগুলো কিছুই বুঝি না, জীবনে কখনো শুনিও নাই এমন আজব জিনিসটার কথা। তাই কবিরাজ বলল এটা ভালো হওয়ার থাকলে এমনিতেই ভালো হয়ে যাবে, কোনো কিছু খাওয়ার দরকার নেই। আর যদি এমনিতে ভালো না হয়, তবে সারা জীবন এভাবে শুয়ে বসে কাটাতে হবে। এমন কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কবিরাজ যাওয়ার আগে আমাকে বলেছিল, আমি জানি আল্লাহর উপর তোমার অনেক বিশ্বাস আছে, উনি সব কিছু ঠিকঠাক করে দেবে। এই বিশ্বাসটা যেন সব সময় অটল থাকে, তাহলে দেখবে এক সময় সব ঠিকঠাক হয়ে যাবে। কবিরাজের কথাটা মাথায় রাখলাম। আমার 2 পা এখন অচল। সবাই কেমন যেন অন্যরকম চোখে দেখে। নীলিমার বড় ভাই আমাকে এমনিতেই তো দেখতে পারে না, আর ওর ভাইয়ের ঠিক করা এক পাত্র আছে। আমাকে অচল ভেবে নীলিমার বড় ভাই ওর মাকে বলল, দেখো মা, আমি আমার বোনকে এমন কারোর সাথে বিয়ে হতে দেব না যে নাকি নিজের পায়ে চলতে পারে না, কারণ আমার বোনের জীবন আমি নিজ হাতে তো নষ্ট করতে পারি না। এসব কথা শুনে নীলিমা নাকি ব্যাগ গুছিয়ে আমাদের বাসায় চলে আসতেছে। আমি বিছানায় শুয়ে আছিলাম। কিছুক্ষণ পর নীলিমা আসলো। নীলিমা, তুমি এখানে আসছো কেন? চলে যাও প্লিজ। তোমার ভাই ঠিক বলেছে, ওনার কথা মতো চলো, জীবনে সুখী থাকতে পারবে। আমার সব সুখ তো তোমাকে ঘিরেই। আমি নিজেই তো এখন অচল, তো তোমাকে সুখে রাখার ক্ষমতা আমার নেই। ভালোবাসা দিতে তো পারবে, তাই না? কেমন ভালোবাসা? তুমি আমাকে সকালে ঘুম থেকে উঠে 10 বার আই লাভ ইউ বলবা, বিকেলে 10 বার বলবা, আর রাতে 10 বার বলবা, আর আমি শুধু রিপ্লাই দিব। কেন, তুমি আগে প্রপোজ করবে না? তুমি 30 বার প্রপোজ করলে আমিও 30 বার রিপ্লাই দিব, মোট 60 বার।
সারাদিনে 60 বার যথেষ্ট। তাই? আচ্ছা, এখন মজা করা ছাড়ো আর বাসায় চলে যাও। তাড়িয়ে দিচ্ছ নাকি? কই না তো। তবে এখানে থেকে তোমার কোনো লাভ নেই। আমি বুঝে গেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না। এই বলেই নীলিমা কান্না করতে লাগলো বাচ্চা মেয়ের মতো। আরে বাবা, ভালোবাসি, কিন্তু আমি যেমন অচল আমার ভালোবাসাও অচল হয়ে গেছে। কে বলেছে তুমি অচল? আচ্ছা, আমি যদি তোমার অবস্থায় থাকতাম তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? মোটেও না, তোমাকে তখন আরো বেশি করে ভালোবাসতাম। তাহলে আমাকে কেন অবহেলা করছো? আমি জানি তুমি আমাকে কেন অবহেলা করছো। তুমি এভাবে অবহেলা করতে থাকবে আর আমি বিরক্ত হয়ে তোমাকে ছেড়ে চলে যাব আর অন্য কারোর সাথে সুখে থাকবো। কি এটাই তো চাও, তাই না? কিন্তু আমার একটা কথা শুনে রাখো, আমাকে মেরে ফেললেও তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না কেউ, কারণ আমি নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথেই থাকবো। সে তুমি অচল হও বা ফসল হও, সেটা আমার দেখার বিষয় না। আমি শুধু জানি তুমি আমার আর আমারই থাকবে। তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। তুমি ইহকালে আমার, পরকালেও আমারই থাকবে। নীলিমার এসব কথা শুনে আমার চোখ তো কপালে উঠে গেল। মনে মনে ভাবলাম, একটুকু একটা মেয়ে, তার মাঝে কি না এত আবেগ, এত ভালোবাসা। আমি ওর থেকে প্রায় ভালোই বড়, তাও তো আমার মুখ দিয়ে এসব কথা আসবেই না। যাই হোক, নীলিমাকে বললাম, পানি লাগবে? আমি পানি দিয়ে কি করব? না মানে, এত কথা বললে হয়তো গলা শুকিয়ে গেছে। দেখো, মজা করবা না। যা বলেছি একদম মন থেকেই বলেছি। আচ্ছা, তুমি বিশ্রাম নাও এখন, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, জীবনে এত বড় ভালো কাজটা কখন করলাম যে এত ভালো লক্ষ্মী মেয়ে আমার কপালে জুটেছে। আর নীলিমার চেহারা এতটাই সুন্দর, কোনো ছেলে দেখলে হা করে নীলিমার দিকে তাকিয়ে থাকবে। ভাবতেও অবাক লাগে, আমার মতো অচল ছেলেটার জন্য নীলিমা পাগল। মেয়ে অথবা ছেলে যখনই কাউকে মন উজাড় করে ভালোবাসে, তখন তার জন্য সব কিছু করতে রাজি থাকে তারা। তবে আমি খারাপ কিছুর কথা বলছি না, ভালোবাসা হলো পবিত্র। যাই হোক, এসব নিয়ে আর বেশি কিছু চিন্তা করলাম না। কিছুক্ষণ পর নীলিমা কফি হাতে আমার কাছে আসলো। প্রচুর গরম ছিল কফিটা, তাই কাপে টোট লাগাতেই নীলিমাকে বললাম, এত গরম কেন, ফু দিয়ে হালকা ঠান্ডা করে দাও তো। নীলিমা বলল, এখন ঠান্ডা হয়েছে? কেমন করে বুঝলে ঠান্ডা হয়েছে? আমার হাতে কাপ তো আমি বুঝবো না? আচ্ছা, তুমি একটু খেয়ে দেখাও তো প্লিজ। নীলিমা কাপে চুমুক দিয়ে একটু কফি খেয়ে বলল, বলছিলাম না ঠান্ডা হয়েছে। আমি ওর হাত থেকে কফি নিয়ে ও যেখানে টোট লাগিয়েছে সেখানে আমিও টোট লাগিয়ে কফিটা খেলাম। নীলিমা মুচকি হেসে কাপটা নিয়ে চলে গেল। আমি বিছানায় আরাম করে শুতেই চোখ দুটো কেমন যেন লেগে আসলো, তাই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো চিৎকার চেঁচামেচি কথা বলার কারণে। নিচে নীলিমার মা আর বড় ভাই ওকে নিতে এসেছে, কিন্তু ও কিছুতেই যাবে না, তার জন্য চিৎকার করে কথা বলছে। আমি আম্মুকে ফোন দিয়ে বললাম, আমাকে নিচে নিয়ে যাও তো একটু। আম্মু এসে আমাকে নিচে নিয়ে গেল। আমি নীলিমাকে বললাম, নীলিমা, তোমার মায়ের সামনে গলা নামিয়ে কথা বলো। নীলিমা আমার কথা শুনে কিছুটা ভয় পেয়ে মাথা নিচু করলো আর নিচু গলায় বলল, আমি এখান থেকে যাব না। আমার বিয়ের কোনো দিন তারিখ, কোনো অনুষ্ঠানই লাগবে না। আমাকে এখনই এই মুহূর্তে ফারহানের সাথে বিয়ে পড়িয়ে দেওয়া হোক। কারণ আমি জানি আমি এখন বাসায় গেলে আমাকে কোনো না কোনো ভাবে চাপ দিয়ে হোক বা যা কিছু করে হোক আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তাই আমাকে যদি এখান থেকে বাসায় নিতে চাই, তাহলে ফারহানের সাথে বিয়ে করিয়ে দিয়ে বাসায় নিয়ে যেতে হবে। যেদিন আমার হাতে ফারহান আংটি পরিয়েছে সেদিন থেকে আমি ওর অর্ধেক বউ। সো আমাকে এখান থেকে কেউ নিতে হলে পুরো বউ করে এরপর। নীলিমার কথা শুনে কারো মুখে কোনো একটা শব্দ নেই। নীলিমার মা আর ভাই কিছু করতে না পেরে নীলিমাকে আমাদের বাসায় রেখে যাই। সব কিছু স্বাভাবিক হলে আমরা সবাই রাতে খাওয়ার শেষ করলাম। আমি আমার রুমে শুয়ে পড়লাম।
নীলিমা কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিল। আমি ঘুমানোর পর নীলিমা চলে গেল আম্মুর রুমে। আম্মু আর নীলিমা একই রুমে ঘুমাবে। আমি ঘুমালাম, তবে মধ্যরাতে স্বপ্ন দেখলাম কেউ একজন আমাকে বলছে, যেখান থেকে তোর সমস্যা হয়েছে সেখানে এক্ষুনি আবারও ফিরে যা। ঠিক তখনই আমার ঘুম ভাঙল। আমি মাকে ডাকলাম, পকেটে সিগারেটের প্যাকেট ভরে নিলাম। মা আসলো। নীলিমা কই? ও তো ঘুমাচ্ছে। আচ্ছা মা, আমাকে কি এখন একটু ছাদে নিয়ে যাবে? পাগল হয়েছিস নাকি? রাত বাজে 2:40, এখন তুই ছাদে কি করবি? আমি মাকে অনেক কষ্ট করে বুঝিয়ে রাজি করালাম। আমাকে ছাদে নিয়ে এক চেয়ারে বসিয়ে দিল। আমি মাকে বললাম, তুমি এখন যাও, ছাদের দরজাটা লাগিয়ে দাও, আর সকালের আগে কেউ আমাকে যেন ডাক না দেয়। আম্মু কিছুটা হতবাক হয়ে ছাদ থেকে চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসে সিগারেট খাচ্ছিলাম। সেই আগের মতো যখন আমি ভালো ছিলাম, হঠাৎ করে সেই আগের মতো হিমেল হাওয়া আসতে লাগলো। আমি আর চোখ খোলা রাখতে পারলাম না, ঘুমিয়ে গেলাম সেখানেই। ঘুম ভাঙল ফজরের আজানের শব্দে কানে আসাই। হঠাৎ করেই অনুভব করলাম আমার দু পায়ের সব শক্তি ফিরে এসেছে। আমি দু পায়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম, এমনি ছাদের মধ্যে লাফালাফি করতে লাগলাম। এ কি অবাক করা কাণ্ড! আমার পা আবার আগের মতো ভালো হয়ে গেছে। আমি দৌড়ে নিচে নেমে সবাইকে খুশির খবর দিতে যাব, তখনই দেখি ছাদের দরজার পাশেই মা ঘুমিয়ে আছে। তার মানে আমাকে রাতে ছাদে একা রেখে উনি আর নিচে নামেনি। এখানেই বসে আমাকে পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে মা। তখন আমার চোখে পানি এসে পড়েছিল। এটাই হলো মায়ের ভালোবাসা। আমি মাকে কোলে করে নিচে নামালাম। মা তখন ঘুম থেকে উঠে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি কোথায়? তুমি আমার কোলে। মা আমার কোল থেকে নিচে নেমে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, বাবা, তুই ভালো হয়ে গেছিস? মা, তুমি নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছিলে, তাই ভালো হয়ে গিয়েছি। আমি তখন নীলিমার পাশে বসলাম। নীলিমা তখনও গভীর ঘুমে। আমি ওকে আর ডাক দিলাম না, কারণ ও ঘুম থেকে উঠে আমাকে এই অবস্থায় দেখলে এটা ওর জীবনের সবথেকে বড় সারপ্রাইজ হবে। আমি আজ অনেক খুশি। জানি না নীলিমা ঘুম থেকে উঠে কতটা খুশি হবে। এগুলো ভাবছি আর মুচকি মুচকি হাসছি। হঠাৎ দেখি নীলিমা চোখ খুলবে ভাব, কারণ ওর ঘুম শেষ হয়েছে। ইস, কি একটা অনুভূতি হচ্ছিল তখন, কারণ নীলিমা আমাকে দেখে কি রিয়্যাক্ট করবে সেটাই ভেবে আমি অচল থেকে সচল হয়ে গেছি। খুব বেশি খুশি লাগতেছে। নীলিমা এখনো ঘুম থেকে ওঠে আমার পা ভালো হয়েছে, এটা দেখলে কতটা খুশি হবে জানি না। তবে আজ আমি মহা খুশি। আমার পা যখন অচল হয়ে গিয়েছিল তখন বুঝেছি পায়ের মূল্য কতটা। সত্যি কথা বলতে পরিবারের এক একটা জিনিস অনেক মূল্যবান, তবে সেটা সবাই বুঝে না। যাদের চোখ নেই, হাত নেই, পা নেই, তাদের জিজ্ঞাসা করলে হয়তো কিছুটা বুঝবেন। আমার পা যখন অচল ছিল তখন সারাক্ষণ ভাবতাম আজ পাটা ভালো থাকলে নীলিমাকে নিয়ে কত ঘোরাঘুরি করতে পারতাম। আজকে আমি নীলিমাকে নিয়ে আমার বাইকের পিছনে বসিয়ে সারা শহর ঘুরবো। নীলিমা ঘুম থেকে উঠে বলল, তুমি এখানে কেমন করে আসলে? আন্টি দিয়ে গেছে বুঝি? আমি তখন নীলিমার প্রশ্নের উত্তর না দিয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। নীলিমা অবাক চোখে আমাকে দেখছিল। ও নিজের চোখ কসলাতে লাগলো। আমি বললাম, তুমি স্বপ্ন দেখতেছো মনে হয়। হুম, আমি এত ভালো স্বপ্ন জীবনেও দেখিনি। না, তুমি স্বপ্নে না, বাস্তবে আছো, কারণ আমার পা ভালো হয়ে গেছে। নীলিমা তখন আমাকে চিমটি কাটলো। ও যখন বুঝলো এটা স্বপ্ন না বাস্তব, তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল আর বলল, আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করেছি যেন তোমার পা ভালো হয়ে যায়। হ্যাঁ, তোমাদের প্রার্থনার কারণে আজ আমি সুস্থ। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, তোমাকে নিয়ে আজ সারা শহর ঘুরবো। নীলিমা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসলো। বাইকের পিছনে নীলিমাকে বসিয়ে বেরিয়ে পড়লাম। তখন সকাল 7টা বাজে। আমরা সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম, অনেক জায়গাতে গিয়েছি, নতুন কিছু উপভোগ করেছি। দিনটা সত্যি ভোলার মতো না। নীলিমা একটু পরপরই আমাকে কিস করতে থাকলো। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা 6টার দিকে বাসায় আসলাম। কালকে নীলিমাকে নিয়ে ওদের বাসায় যাব, আর বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলবো। আমি তাদের বলবো আর তারিখ দিয়ে লাভ নেই।
এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে, তাই কালকের পরদিনই যেন আমাদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কারণ ও আমার খারাপ সময়টাতে আমাকে সান্ত্বনা দিয়েছে, আমার পাশে থেকেছে। আমি যত তাড়াতাড়ি পারি নীলিমাকে কাছে টেনে নিব। পরদিন সকালে উঠে নীলিমাকে নিয়ে ওদের বাসায় গেলাম। আমাকে দেখে তারাও অবাক। তাদেরকে অবশ্য আম্মু ফোন করে বলেছে আমার পা আগের মতোই ঠিকঠাক হয়ে গেছে। তারপরও তারা আমাকে বলল এ কেমন করে সম্ভব। আমি শুধু তাদেরকে একটা কথাই বললাম, যা হয়েছে সব আপনাদের দোয়ার কারণেই হয়েছে। আর তাদেরকে এটাও বললাম আমাদের বিয়েটা কালকের পরদিনই যেন পড়িয়ে দেওয়া হয়। তারা আমার কথাতে রাজি হলো। আমি নীলিমাকে ওদের বাসায় রেখে আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে সারাক্ষণ কেন জানি নীলিমার কথাই মনে পড়ছিল। কারণ ও কয়দিন আমাদের বাসা থেকেছে, এখন ও চলে যাওয়াতে বাসাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তবে আর মাত্র একদিন পরে নীলিমা আমাদের বাসায় আসবে। সত্যি বলতে নীলিমা এ কদিনে আমাদের বাসায় ছিল ঠিকই, তবে ওর শরীরে এখনো পর্যন্ত খারাপ উদ্দেশ্য নিয়ে স্পর্শ করিনি। তাই কেমন যেন নীলিমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে। এতদিন ছিলাম ঠিক আছে, তবে আর একটা দিনই ধৈর্য ধারণ করতে পারতেছি না। যাই হোক, সবশেষে তো আমরা সব কিছু আগের মতো স্বাভাবিক হলো। এটাই আমার কাছে অনেক কিছু। বিয়ের দিন সকালে ঘুম ভাঙল নীলিমার ফোনে। হ্যালো মিস্টার, এখনো পুরোপুরি ঘুমোচ্ছেন নাকি? হুম। তুমি জানো আজকের দিনটা নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। ছোটবেলা থেকেই এই দিনটার স্বপ্ন দেখতে দেখতেই বড় হয়েছি। আর তোমার কি না একটুও চিন্তা নেই? এখনো ঘুমোচ্ছ? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাও। এখন রাখছি, অনেক কাজ পড়ে আছে। এই বলে নীলিমা ফোন কেটে দিল। আমি এই সুযোগে আরো একটু ঘুমিয়ে নেই ভাবলাম। একটু ঘুম আসতে আবার নীলিমার ফোন। ওই, তুমি এখনো ঘুমোচ্ছ কেন? তোমাকে কে বলছে আমি ঘুমাচ্ছি? আমি তো ফ্রেশ হচ্ছিলাম। মিথ্যা কথা বলবা না। আমার এইমাত্র আন্টির সাথে কথা হলো। তাহলে ঠিকই শুনেছ। আর আন্টিকে এখন থেকে আম্মা বলবা, আমার আম্মাকে। ওকে? ওকে, কিন্তু তুমি এখন ঘুম থেকে ওঠো প্লিজ। আচ্ছা আচ্ছা, উঠছি, এখন রাখলাম। আমি ঘুম থেকে উঠে বাসার সামনে 12টা প্রাইভেট কার দেখতে পেলাম আমার বিয়ের। অনেক সাজানো গুছানো হয়েছে গাড়িগুলো। তবে আমি মনে মনে ঠিক করলাম আমার বাইকে করেই নীলিমাকে এই বাসায় নিয়ে আসবো। সব কাজ সেরে নীলিমাদের বাসার উদ্দেশ্যে দৌড়িয়ে পড়লাম। আমাদের ছোট ফ্যামিলি, তাই 12টা গাড়ি থেকে 2টা গাড়ি খালি যাচ্ছিল, কারণ ওদের কেউ আমাদের বাসায় আসতে পারে। তাই আমার যে কথা সেই কাজ। আমার বাইকটা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আগে আগে যাচ্ছিলাম, আমার পিছনে গাড়িগুলো আসছিল। কি একটা ভাব হচ্ছিল বলে বোঝাতে পারবো না। রাস্তার সবাই হা করে তাকিয়েছিল আমার দিকে। নিজেকে তখন বড় সেলিব্রিটি মনে হচ্ছিল। আমি যতটা সম্ভব বাইকটা আস্তে চালাচ্ছি, কারণ সবাইকে তো আমাকে দেখার সুযোগ দিতে হবে, তাই না? নীলিমাদের বাসার সামনে এসে আমি বাইকটা সব গাড়িগুলোর পিছনে চালাচ্ছিলাম। গাড়িগুলো বাসায় আগে আগে ঢুকলো। সবাই গাড়িগুলোতে আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কেউ পেল না। আর তারা জানতোই না আমি বাইক নিয়ে আসব। আমি যখন সবাইকে অবাক করে দিয়ে বাইক নিয়ে বাসায় ঢুকে পড়লাম, সবাই তো অবাক। তাও এতটাও অবাক হয়নি, কারণ বাইক নিয়ে বউ তুলে আনছে এরকম হাজারো ছেলে আছে। বিয়ের কাজটা ভালোভাবে শেষ হলো। আমি আর নীলিমা সারা জীবনের জন্য এক হয়ে গেলাম। সবশেষে নীলিমাকে বাইকের পিছনে বসিয়ে বাসায় আসতে লাগলাম। রাস্তা দিয়ে আসার সময় যেই দেখছে সেই বলছে, ভালো লাগছে, ভালো লাগছে। আমি একটা জিনিস খেয়াল করছি, জীবনে অনেক বিয়েতে গিয়েছি, তখন দেখেছি মেয়েরা যখন বাপের বাড়ি ছেড়ে চলে আসে তখন অনেক কান্না করে। তবে নীলিমা এরকম কিছুই করেনি। বিষয়টা আমার খুব ভালো লেগেছে। বাসায় আসলাম, এসে দেখি অনেকেই আমার বউকে দেখতে আসছে। বউ দেখাতে দেখাতে রাত 11টা বেজে গেছে। আমি আর ধৈর্য ধারণ করে থাকতে পারলাম না। হাজার হোক ইয়াং যুবক ছেলে বলে কথা, তাই সবার সামনে থেকে নীলিমার হাত ধরে টেনে রুমে নিয়ে আসলাম, মানে বাসর ঘরে। নীলিমা বলল, এই, তুমি এমন করলে কেন? সবাই কি ভাবলো? আচ্ছা চলো আবার দিয়ে আসি। আরে না, আমি বলতে চেয়েছি ভালো করেছো আমাকে ওখান থেকে নিয়ে এসে। কেন, তোমারও কি আমার মতো ধৈর্য ধরে থাকতে কষ্ট হচ্ছে বুঝি? মানে না,
আসলে হয়েছে কি, পাশের বাসায় চাচি, ওনারা আমার সুন্দর আপেলের মতো গালটা টেনে টেনে একদম ব্যথা করে দিয়েছে। ইস, বলো কি, কই দেখি তো। আমি ওর গাল দেখার ভাব নিয়ে ওর গালে ছোট্ট করে একটা কামড় বসিয়ে দিয়েছি। তারপর আমরা শুয়ে পড়লাম। আপনারা আবার ভাইবেন না যে ঘুমিয়ে পড়েছি, কারণ আজকে সারা রাত ঘুমাবো না। কারণটা আর বললাম না, বুঝে নিয়েন। নীলিমা বিয়ের পর আরো রোমান্টিক হয়ে উঠেছে। যাই হোক, আমি অনেক খুশি এবং ভাগ্যবান যে আমি নীলিমার মতো জীবনসঙ্গী পেয়েছি। এভাবে রোমান্টিকতার মধ্যে দিয়ে আমাদের দিনগুলো কাটতে লাগলো। আশা করছি সারা জীবন এভাবে দুজন দুজনকে ভালোবেসে যাব। শুধু আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য, কেমন? আর যারা যারা এখনো বিয়ে করেন নাই, খুব তাড়াতাড়ি বিয়ে করে বিয়ের মজাটা উপভোগ করুন। থ্যাংক ইউ। গল্পটা কেমন লেগেছে জানাতে বলবেন না। আশা করছি নতুন গল্প পেতে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।